ভালোবাসার বাংলাদেশ। এক্স্যাক্টলি ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন এন্ড অবভিয়াসলি অঙ্কন চলে এসেছে ভালোবাসার বাংলাদেশ নিয়ে এবং আমাদের সঙ্গে আমাদের চিরচিরায়িত আমাদের একজন গেস্ট থাকবে যার ভালোবাসার গল্পটা আমরা শুনবো এবং অবশ্যই আমাদের মধ্যমণি গুরু আমাদের মাঝে থাকবে যার এবং ভালোবাসার সবচেয়ে বড় উপলক্ষ যিনি উপস্থিত হন আমাদের সাথে বৃহস্পতিবার শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে আমাদের হট সিটে তিনি অলরেডি আমাদের সামনে বসে আছেন এবং সেই সাথে আমি আপনাদের সামনে উপস্থিত অঙ্গন তো আছেই। ঢাকা এফএম 90.4 এর ক্যানভাস সত্যিকার অর্থেই পরিপূর্ণ। এখন আমরা জানতে চাই সেই মানুষটির জীবনের কথা, যে মানুষটি তার জীবনের কথা বলবার জন্য আজ উপস্থিত ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে যে আমাকে আপনাদের মাধ্যমে আমার মনের দুঃখ প্রকাশ করার জন্য সুযোগ করে দিয়েছে। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে ছোট সময় কুলি দিয়ে অনেক আদর করেছি। তো অনেকেই হয়তো দেখা গেছে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি কখনো ভাবিনি যে প্রেম করব। কারণ আমার মাকে আমি অনেক ভালোবাসতাম, আমার মা ওটা পছন্দ করতো না। তাকে বিয়ে করেছিলাম, সে আমার মামাতো বোন, বয়সে আমার থেকে 10-11 বছরের ছোট। তো সে যখন প্রপোজ করলো তখন আমি বলছি যে দেখো তোমার বয়স কম, লেখাপড়া করতেছে, করো, দেখি তারপরে কি হয়। তুমি এমন একজন ব্যক্তি, তোমাকে আমি কষ্ট দিতে পারবো না, মানাও করতে পারবো না। এইভাবে কিছুদিন যাওয়ার পরে দেখা গেছে এক পর্যায়ে তার সাথে কথা বলি, ঘুরতে যাই। এমনও দেখা গেছে যে বোটানিক্যাল গার্ডেনে মিরপুরে থাকে, আমি মোহাম্মদপুরে থাকি। বোটানিক্যাল গার্ডেনে হয়তো দেখা গেছে যে মাসে 30 দিন 31 দিনই যাই, পুরাটাই রাউন্ড দেওয়া হয়। ফেরিওয়ালাদের জন্য বসা যায় না। এক পর্যায়ে ফেরিওয়ালার বলতো মামা ফ্রি খান, আমি বলতাম যে না ফ্রিও খাবো না। তো অনেক ছেলেরা অনেক দূরে থেকে আসে, তাদেরকে ডিস্টার্ব করে ফেরিওয়ালারা। হয়তো অনেক ছেলে ইন্টার করতেছে, আমি এই সময় ডিপ্লোমা পাস করছি। তখন একদিন কেরানীগঞ্জ থেকে এক ছেলে আসছে, ফেরিওয়ালা দিতে পারতেছে না, মানে বলতেছে 180 টাকা দিতে হবে 2টা কোল্ড ড্রিঙ্কস। তাই আমি বলছি আমার থেকে কেন, 170 টাকা দিছে। আমি বলছি যে আমার থেকে কেন 10 টাকা, কনা ওই দিবে। ওই ছেলে বলতেছে যে আমি পারবো না। তারপর আমি 10 টাকা দিয়ে দিয়েছি। তো আমি কখনই বসতাম না, যখন ফেরিওয়ালা আসতো ঘুরতে থাকতাম। তো এক পর্যায়ে সে দেখি খালি দুষ্টামি করে আমার সাথে। আমি বললাম যে তুমি কি আমাকে ভালোবাসো না? মানে যখন যে জায়গায় যাইতে বলি সব জায়গায় যা ঘুরতে যায়, আমাকে যে বিয়ে করবে আমি তাকে 100% ভালোবাসবো। তো এক পর্যায়ে হয়তো দেখা গেছে যে জোর করেই কিছুটা বিয়ে করছি, কোর্ট ম্যারেজ করছি কাজের মাধ্যমে। পরে ওইটা আর আমি প্রকাশ করতে পারি না বাসায়, যে মা শুনলে তো কষ্ট পাবে। তো একদিন আমার বাইক নিয়ে সংসদ ভবনের এই জায়গায় দেখছে আমাকে। দেখার পরে বোনকে ফোন দিয়ে বলার পরে বোনের বাড়িতে আমি গেছি। যাওয়ার পরে জিজ্ঞাসা করতে বোন যে ও কাকে ভালোবাসে, কাকে পছন্দ করে। আমি জানি না। তো মা ভাবতো যে যদি মা জানে যে আমি ওকে পছন্দ করি, হয়তো মা কষ্ট পাবে ভেবে আমি ওকে ছেড়ে দিতে পারি। এই জন্য মা আমাকে বুঝতে দেয়নি যে মা জানে আমি ওকে ভালোবাসি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন। আজাদ হোসেন, বাসা কোথায়? বাসা এখন খিলকেতে থাকি। তো পরে দেখা গেছে যে আপনার বয়সে একটা লাড্ডু গুড্ডু টাইপের মেয়ে, আর কি সুন্দর দেখাচ্ছে কালারে। তো পরে দেখা গেছে যে বিয়ে করছি বলতে পারি না। সে অনেক সময় বাসায় রাগ করে, আমার রাগ বেশি। তো তার রাগ আমার রাগের কাছে তার রাগ মানে কিছুই আমি, আর ওর রাগের কাছে আমার রাগ কিছুই না। কারণ আমার যেই রাগটুকু তার মনে হয় যে 1000 গুণ বেশি ওর রাগ।
আর যেমন মেয়েরা ওই যদি রাগ না যদি করে আর আপনার ছেলে যদি সীমা রাগ আছে, না ভাঙায়, রাগের একটা সীমা আছে তো। না না কোনো সীমা থাকা উচিত না। এখন তাহলে আমরা দেখ- কিসের পুরুষ? না কিসের পুরুষ? এখন আপনি যদি রাগ করেন, আপনার শরীরে টাচ করলে দেখা গেছে সেই হিংস্র বাঘের মতো আপনাকে আক্রমণ করবে, মানে কি মার্ডার করে ফেলবে? এরকম type-এর। I love to be murdered. I really love to be murdered. তো পরে মা বিয়ে করাইছে। মার্ডার করে? তো বিয়ের পরে দেখা গেছে যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করছি, কিন্তু বড় ভাইকে বলছি যে আচ্ছা, একটা ধন্যবাদ দেওয়া উচিত আমার ভিউয়ার্সদেরকে। তো পরে মা দেখা গেছে যে বলতেছে একদিন যে ওকে তোমাকে বিয়ে করাবো। তো আমি বললাম যে কেন? তো মনে মনে বলতেছি যে আল্লাহ, আমি যেটার বয়ে ছিলাম ওটা আমার মাই বলতেছে, এখন মাকে আমাকে পরীক্ষা করতেছে কিনা আমি একটু বাজিয়ে দেখি। তো আমি বললাম যে কেন ওকে বিয়ে করাবো? দেখি কি আর মেয়ে নাই? বলতেছে যে ও অনেক ভালো। তো আমি বললাম আপনি কিভাবে বুঝলেন যে সে ভালো? আপনার তো ওদের বাসায় যায় কখনো 1 সপ্তাহ 15 দিন থাকেন না। বলতেছে আর মা ভালো, আর বাবা ভালো, সেও ভালো। মা বলতেছে এই কথা? হ্যাঁ। Okay. আমি কাছে ঠিক আছে। আর আপনি তো বলছিলেন যে ও আপনার রিলেটিভ হয়, হ্যাঁ, কি মামা- যেন বললেন? মামাতো বোন, আপন মামাতো বোন। আপনার মতো Okay. না। কিন্তু মা কখনোই মানে এটা চাইতো না যে ওনার ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে বিয়ে করবে। আচ্ছা, পরে দেখা গেছে যে এই বিয়ে করাইছে 2012 জুনের 1 তারিখে। কাবিন হয়েছে, ওটা আনা হয়নি, বলছে 6 মাস পর আনবো। আজাদ আপনি কিন্তু বলছিলেন যে ওর পছন্দ থাক না, তো আপনি একরকম জোর করে বিয়েটা করছেন। না, ওইটা কোর্ট ম্যারেজ করছিলাম, কিন্তু ওইটা তো বাসায় বলি নাই। আচ্ছা, এবার কাবিনে যাচ্ছে। হ্যাঁ, পরে দেখা গেছে যে বাসা থেকে বলছে, তো আমার এক ফ্রেন্ড আছে, সে কিতাব নিয়ে পড়ছে আর কি। তো তার সাথে আমি আলাপ করলাম যে ভাই, আমি তো আগে এরকম কোর্ট ম্যারেজ করছি, এখন বিয়ে করলে কি কোনো ধরনের পাপ হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? কারণ আপনাদের প্রথম বিয়েটাই বৈধ, আর এখন একটা হলো একটা নাটক। আপনারা দুইজনে অভিনেতা অভিনেত্রী, আর যারা বিয়েতে যাবে বরযাত্রীতে তারা হলো দর্শক। আমি কাজে ঠিক আছে। তো 6 মাস পরে ওটা আনার কথা, এর মধ্যে মা স্ট্রোক করে 3য়বারের মতো ইউনাইটেড হসপিটালে ছিল 27 দিন। 27 দিন থাকার পরে মারা গেছে। তো আমার অন্য ভাইয়ের ওয়াইফরা কেউ থাকেনি, ও একদিন ছিল, 1 রাত ছিল। থাকার পরে দেখা গেছে যে এটা নিয়ে আমাকে অনেকদিন খোঁটা দিচ্ছে। তো আমি দেখা গেছে যে ভুল বলছি না যে একটা ভুলের কারণে মানুষ জীবন নষ্ট হয়ে যায়। খারাপ সঙ্গতে পয়রা নেশা করতাম। নেশা করতেন? হ্যাঁ, নেশা করতাম। কি ধরনের নেশা আজাদ? ইয়াবা খেতাম। আরে বাপরে। পরে ছোট থেকে বড় হয়েছে নাকি ডাইরেক্ট ইয়াবাতে গেছেন? হ্যাঁ, মানে লাইক গাঁজা ফেন্সি এভাবে গেছেন নাকি ডাইরেক্ট ইয়াবা? ডাইরেক্ট ইয়াবা আমি সিগারেট আগে খেতাম না। ডাইরেক্ট বাবাতে গেছেন? হ্যাঁ, এটা দেখা গেছে যে বয়স কত তখন? বয়স এটা আপনার 2014। আপনার বয়স তখন কত? 14তে? 14তে। এখন এই যে মাইক্রোফোন এখানে। 14তে 26, 27, 28। 27-28। আর আপনার স্ত্রী যে ভালোবাসা মানুষ, ওর বয়স তখন? আর 10 বছরের গ্যাপ। 16-17। বাই দ্য ওয়ে, আমি কি দু একটা পার্সোনাল প্রশ্ন আপনাকে করতে পারি উইথ ইউর পারমিশন? হ্যাঁ, করেন। 16-17 বছরের যে ভালোবাসা মানুষ, যে আপনার ওয়াইফ, তখন কয় বছর হলো যখন আপনি বাবা খাওয়া শুরু করলেন? ওর সাথে মানে বিয়ে হওয়ার পর থেকেই। বিয়ে হওয়ার কতদিন পর? বিয়ে হওয়ার হয়তো একটু মনোযোগ দিয়ে 6-7 যারা মাসে। প্রোগ্রামে আছেন বেশি বেশি 6-7 শেয়ার মাসে। করেন, আর এই ফেজটা একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার যতটুকু জ্ঞানে কুলায় আমি একটু ডিটেলে ঢুকবার চেষ্টা করতেছি। আজাদ, আপনি ওই সময় আপনার বয়স 26-27, আপনার বইয়ের বয়স তখন 16-17, রাইট? বিয়ের ঠিক 6 থেকে 7 মাস পর আপনি বাবা খাওয়া শুরু করলেন, রাইট? ওকে। তার আগে সিগারেট পর্যন্ত আপনি খাইতেন না? তার আগে সিগারেট খাইতাম, কিন্তু আমি 2001 থেকে সিগারেট খাই। তার আগে 17 তার মানে সিগারেট খাইতেনই ধরি 15-16 বছর, অনেক সময়। কিন্তু মানুষ যে হালকা থেকে শুরু করে এরকম কোনো ব্যাপার না। গাঁজা ফেন্সি মদ এসব না, ডাইরেক্ট বাবাতে গেছেন? কখনই গাঁজাও খাননি, ফেন্সিও খাননি? না। আচ্ছা, বাবাতে গেছেন ডাইরেক্ট। হ্যাঁ। আপনার ভালোবাসা মানুষ যাকে আপনি বিয়ে করেছেন, সে মেয়েটির বয়স তখন 16 বা 17, আপনি হচ্ছেন 26 কি 27। আমি কি পারমিশন নিয়ে নিয়েছি? একটু ব্যক্তিগত প্রশ্ন করব। করেন, সমস্যা নেই। আমার মনে হয় যে আপনি যাকে বিয়ে করেছেন তিনি, মানুষের তো ক্রেজিনেস থাকে, সেক্সুয়াল আগ্রহ না, থাকে। ওইরকম বিষয় না। আমি একটু বলিনি,
উনার আগ্রহটা কি অনেক বেশি কাজ করতো যখন আপনি ইন্টিমেট সিচুয়েশনে যেতেন, না না। বা ওই সময়টাতে কি আপনি সে দেখা গেছে যে আপনার এটা নিয়েও ঝগড়া করতো যে মানুষের দৈহিক যে চাহিদাটা থাকে, আমার যখন ইচ্ছে হতো আমি তো ইয়ে করতাম, কিন্তু তার এটা প্রকাশ করতাম না। তো সে বলতো যে তুমি তো আমাকে ইয়ে করো না। তা আমি বলতাম তোমার চাহিদা হলে, তোমার খিদা লাগলে তুমি বলবা না, যেভাবে হোক আমাকে মানে ও ওই জায়গাতে একটু সংকেত দিতে হবে। অসম্পূর্ণতা ছিল, হ্যাঁ মানে কখনো এটা সে বলেন বলেনি, বাট অসম্পূর্ণতা ছিল। কোনোভাবে বাবা খাওয়ার আগে আপনার মাথার মধ্যে কি এই বুদ্ধি বা এই ব্রেন বা এই ভাবনাকে ঢুকিয়ে দিয়েছিল যে বাবা খেলে সেক্সুয়াল ইন্টিমেসিটা বাড়ে? না না, শুধুই খেয়ালের বসে ভালো লাগার কারণে বাবা খাইছিলেন, হ্যাঁ মানে আগ্রহবশত আর কি, কৌতূহল বশত, হ্যাঁ। কিন্তু সেক্সুয়াল না না, Capacity বাড়ানোর এটা জন্য। আপনার দেখা গেছে যে আবার দুইটা ক্যাটাগরি ছিল ওই সময় আর কি। তো একটা হলো ছোট বলতে, আমি কোশ্চেন বুঝাতে পারছি তো? হ্যাঁ একটা ছিল, আপনি ওই উদ্দেশ্যে খাননি, না না, শুধু কৌতূহল বশত খাওয়া? হ্যাঁ। ওকে, তারপর বলতে তো থাকেন। খাইছি, খাওয়ার পরে আমি কই, এটা খায় কি করতে মানুষে, খাইলে ঘুম হয় না, তারপর লাইট ফ্যান ট্যান বন্ধ করে দেওয়া গেছে, মোমবাতি জ্বালায় খাইতে হয়, এটা তো গাম শুধু বেরোয়, কি জন্য খায়? তো একদিন দুদিন খেতে খেতে দেখা গেছে এডিকশন হয়ে গেছে। যেমন আমার এই যে পা অ্যাক্সিডেন্ট করছে, হাত অ্যাক্সিডেন্ট করার পরে ডাক্তার আমার ব্যথার জন্য সাপোজিটরি দিয়েছে। তো ডাক্তার বলছে যে আপনি যদি এটা বেশি দিন নেন তাহলে কিন্তু আপনি এডিক্টেড হয়ে যাবে। আমি তো মেডিসিন আবার এডিক্টেড হয় কীভাবে? তো দেখা গেছে যে আপনার 3-4 মাস হওয়ার পরে আমি সাপোজিটরি নেওয়া বন্ধ করে দিই। যখন বন্ধ করে দিয়েছি, মানে নেই না, রাত্রে 1টা 4টা 2টা যখন বাজে, তখন আপনার দিকে এডিকশনের মতো আমার শরীরে প্রবলেম শুরু হয়। তা আমি ভাবলাম যে আমি তো এখন নেশা টেশা কিছু করিনি, এরকম হচ্ছে কেন? মানসিক ডাক্তার দেখাইলাম, মেডিসিনের ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হয় না। পরে দেখা গেছে যে আমি নিজে নিজে চিন্তা করলাম যে ডাক্তার তো আমার বলছিল যে আপনি অনেক দিন যদি কন্টিনিউ এটা করেন তাহলে এডিকশন চলে যাবেন। তা আমি দেখা গেছে যে না নিয়ে একটু সময় নিয়ে দেখি, যখন শুরু হয় অস্থিরতা, শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়, তারপরে সাপোজিটরি নেই, নেওয়ার পরে দেখি যে ঠিকই আমি ঘুমিয়ে পড়ি। পরে ভাবলাম যে আমি এডিক্টেড হয়ে গেছি। তারপরে দেখা গেছে যে আস্তে আস্তে এটা কমানো শুরু করলাম, দেখা গেছে যে 3/4 নিছি, হাফ নিছি। ওকে, এটা তো মেডিসিনের কথা, বাট বাবার ক্ষেত্রে কি করলেন? বাবার ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মানে কোনো কারো বাবা নাই, ইয়াবা। Okay. এটা মেনলি পরবর্তীতে আপনার তাকে যখন আমি এই যে কোর্ট ম্যারেজ করার পরে তার সাথে রিলেশন আমার 6 বছরের। তো কোর্ট ম্যারেজ করছি ধরেন 2 বছর পরে, 4 বছরে দেখা গেছে যে যখনই দেখা হয় ঝগড়া হয়, ফোনে ঝগড়া হয়, রাগারাগি করে। আর তার চিরাচরিত একটা স্বভাব যে মিথ্যা কথা বলে প্রচুর, খোটা দেওয়া, এটা বিয়ের পর থেকে আমি দেখতেছি। আর কি ধরনের খোটা আপনাকে দিত? যেমন দেখা গেছে যে আপনার লুক নিয়ে কথা বলতো? না, এটা নিয়ে কখনো বলতো না। তাহলে কি কি বলতো? দেখা গেছে আমি চাকরি করি না, তো আমার বড় ভাইয়ের দেখা গেছে যে বিজনেস ছিল, তো ওটাতে আমার শেয়ার ছিল, তো ওইটা থেকে উনি আমাকে মাসে একটা অংশ দিত, ওটাতে সংসার চলতো। তো কিছু বললে বলতো, হ্যাঁ সংসার চালানো মরদ নেই, বাড়িতে টাকা নিয়ে সংসার চালাস, তুই পুরুষ মানুষ নিয়ে কি কথা কস, এই ধরনের। আর তো যখন কোর্ট ম্যারেজ হয়েছে তখনই দেখা গেছে যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। তো পরে আমি বললাম যে দেখো, আমরা তো বিয়ে করছি, এটা কেউ জানে না যে আমাদের মধ্যে যেভাবে যে হারে ঝগড়া বিবাদ হয়, আমার মনে হয় যে দুজন আলাদা হয়ে গেলে ভালো। সে বলতেছে যে না, একসাথে থাকলে আর এটা হবে না। তো বিয়ের পরে দেখা গেছে যে যে কোনো কারণে মা মারা যাওয়ার পরে আমি বড় ভাইয়ের সাথে আর থাকি নাই, বাবা মারা গেছে একদম ছোট যখন তখন। তো মা মারা যাওয়ার পরে আমি কাঁদতেছি আর বলতেছি যে আমার শেষ ছায়াটুকু আল্লাহ নিয়ে গেল। তো সে বলতেছে আমি আছি। আমি কি, আমাকে কে ভালোবাসবি, কে আদর করবি? বলতেছে আমি তো আছি। তো তখন মোটামুটি ভালোই ছিলাম। তো বাসা থেকে ওদের, ও বলতেছে যে একদিন আমাদের বাসায় গেছে, যে কোনো কারণে বলতেছে যে তুমি আর এই বাসায় থাইকো না, আমাদের বাসায় চলো। তো ওদের বাসায় বেশ কিছুদিন ছিলাম। তো এখানে আমার শাশুড়ি বলতে মানে আমার মামি প্রথম থেকে রাজি ছিল না। তো আমার মা ছিল, আমার মামা খালারা মধ্যে সবার মধ্যে বড় আর কি। তো আমার মা যাওয়ার কারণে আর ও দেখা গেছে বাসায় বলছে যে ওর স্যার আমি কাউকে বিয়ে করবো না, যে কারণে ওর বাবাও দিতে বাধ্য হয়েছে। কিন্তু ওর মা ফার্স্টে নেগেটিভ ছিল। তো মার 6 পরে একদিন দেখা গেছে দুজনের মধ্যে রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে। তারপরে উনি কিছু জানতে চায়নি, ডাইরেক্ট বলতেছে সংসার করার লাগবে না, যাই সব হয় ভালো না। কি কারণে ভালো না সেটা জানতে চাইনি?
না কি শাশুড়ি কারণে মানে আপনার মামা রাগারাগি, নেই? হ্যাঁ কি কারণে রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, যাক তুই চলে আয়, হ্যাঁ। ডাইরেক্ট কথা এইটাই। তারপরে দেখা গেছে যে সে কিছুদিন পরে দেখা গেছে আপনার আলাদা বাসা নেই। তো একদিন আমাকে বলতেছে মানে অনেক কিছু নতুন সংসার হলে তো ভুল ত্রুটি হয়, তো আমি যদি বলি সে বলে এটা আমার মা হলে বলতো না, এটা আমার বাবা হলে বলতো না। তখন আমি বলতাম যে দেখো মা বাবার সাথে দুনিয়ার কারো তুলনা হয় না, সে এটা নিয়ে রাগ। হুম। পরে 3 বছর পরে আপনার দেখা গেছে যে সে একদিন নিজে থেকে বলতেছে তোমার কথাই সত্যি, আসলে মা বাবার সাথে কারো তুলনা হয় না। 3 বছর বুঝছে। তারপর একদিন আমার বলতেছে আমার আব্বু কেন চুপচাপ থাকে জানো? আমি কই কেন? বলতেছে যে আম্মু একবার কি জানি চাইছে না বলছে, ওটা রাখে নাই, পর আম্মু আত্মহত্যা করতে গেছে। এরপরে থেকে আব্বু চুপ থাকে, কথা কম বলে। তো পরে আমি বুঝাইলাম যে ব্যাকগ্রাউন্ড কখনোই তুমি তোমাদের বাসার বিষয়ে আমাকে বলবা না, অন্য মানুষকে তো নাই, আমাকে তোমাদের বাসার পারিবারিক বিষয়ে কোনো কিছু আমাকে বলবা না, প্লাস আমার তোমার সংসারের কোনো কিছু তুমি তোমাদের বাসায় বলবা। ওকে, সো বইয়ের সাথে এরকম খুনসুটি, মাঝে মাঝে সম্পর্ক ঠিক হচ্ছে, আবার ঝামেলা হচ্ছে, এগুলো চলতেছে, আস্তে আস্তে আমরা গল্পের অন্যদিকে যাই। হ্যাঁ, এরপরে দেখা গেছে যে আপনার এক পর্যায়ে আমার ভাই ও আলাদা একটা সিম নিয়েছে, সিম নিয়ে ওটাতে 10 বছরের গ্যাপ কি কোনোভাবে প্রভাব পড়তেছিল? আপনি বললেন যে না, না। সেক্সুয়াল লাইফে কোনো প্রভাব পড়েনি, কিন্তু মানসিক ভাবে কি প্রভাব পড়তেছিল? মানসিক ভাবে ওর সাথে বেস করতে, ওর সাথে ম্যাচ হতে, সে আসলে আপনার কি বলবো যে দেখতে আমার কেমন সে? দেখতে মাশাআল্লাহ সুন্দর, সে মানে সেরকম সে সেরকম এখন মানে চাওয়ার চেয়ে বেশি পাইলে যা হয় আর কি। আপনার ক্ষেত্রে অবস্থা? হ্যাঁ, তার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখিনি, আমার সাধ্যের মধ্যে যা চাইছে। তো যাই হোক, তার লুক সেরকম, এবং ওর সাথে কি মেন্টালি আপনি ম্যাচ করতে পারতেন? আপনার কি মনে হয়? মেন্টালি মানে এমন যে আপনার তার সব কথা আমি শুনবো, সে আমার কোনো কথাই শুনবে না, এটা নিয়েই দ্বন্দ্ব। ওকে, তারপর বাকি প্রসঙ্গগুলোতে যাই। বিয়ে তো হয়ে গেল, বাড়িও সাপোর্ট করে না, মেয়ের বাড়ি মানে আপনার মামি বা শাশুড়ি যে, সে আপনাকে সাপোর্ট করে না, কি দাঁড়ালো তার? এরপরে দেখা গেছে যে আমার ভাই সে ওই যে আলাদা সিম ব্যবহার করে যে বাইর করে, একদিন আমাকে সে বাসায় চলে যায়, বাসায় চলে যাওয়ার পরে আমাকে ট্রিটমেন্টে পাঠায় বড় ভাই আর কি। 44 দিন ছিলাম ওই জায়গায়। কি ট্রিটমেন্ট? বাবাখোর? হ্যাঁ। আচ্ছা, রিহ্যাব সেন্টারে পাঠায়? রিহ্যাবে না, তাহলে রিহ্যাবে তো আপনার দেখা গেছে নিজেরা রান্না করে রেখেছে, এটা একটু উন্নত মানে ডিডক না কি জানি বলে আর কি। যাই হোক, সেখানে আমি এই বাবা থেকে আসা, ফিরে আসা। ডিটক্সিফাই করে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ওই জায়গায় আপনার 44 দিন ছিলাম, তার মধ্যে সে আসে না, আসবে না, পরে আবারও বাবা করে মধ্যে দিছে। 40 দিনও কাম হয়নি? 44 দিনে কিছুদিন ছিলাম ভালো, কিন্তু সে আসার আগে আবার গেছি। তো সে একদিন আমার বড় ভাইকে বলতেছে যে ভাই আমাকে 50,000 টাকা দেন, আমি আপনাকে একটা করব, সঞ্চয়পত্র কিনবো আর কি, 2.5 লাখ টাকা আছে আমার কাছে, 50,000 টাকা দেন। তো সে বড় ভাই বলতেছে সামথিং রং। পরে আমার আবার একটা কিছু দুর্বলতা আছে, মানে সহজে মানুষকে বিশ্বাস করি, মনের ভিতরে কোনো কথা রাখতে পারিনি, যেটা পরিকল্পনা করি ওটা বলে ফেলি। তো বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে বড় ভাই ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কি করছস টাকা, প্রতি মাসে তোরে 75,000 1 লাখ টাকা দিছি, তো তুই টাকা কি করছস? আমি কই আগের লাইনি, পরে আমার সাথে দেখা কর। তো দেখা করছে, পরে আমি বলছি যে যাই হোক দ্বিতীয়বার কাজ কাম কিছু করে না তো বিজনেসে, শুধু আপনাকে কন্ট্রিবিউশনের কারণে টাকা প্রফিট দিয়ে দেয় বড় ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। যেহেতু বাবা নিয়ে আছেন, আপনি আর কি কন্ট্রিবিউট করবেন কাজে? না, তখন আপনার এই যে রেডিও স্পেসের অফিসের কাজ চলতেছে আর কি। কিছু কাজ করেছেন, বাট বেশিরভাগ সময় তো কাজে থাকতেন না, যেহেতু আপনার ফোকাস তো অন্য জায়গায়। যে জায়গায় যতক্ষণ ডিউটি, দেখা গেছে যে আপনার সকাল 8টার দিকে আসতাম, সন্ধ্যা 6টা পর্যন্ত থাকতাম আর কি। তারপরে ব্যস্ত হতেন আপনার জগতে? তারপরে ওটাতে দেখা গেছে যে আপনার ঘন্টাখানেক যেত। ওকে, তারপরে দেখা গেছে যে বড় ভাইয়ের সাথে দেখা হইলে না, ও বাসায় যাওয়ার পরে জিজ্ঞাসা করে তুমি কত টাকা বেতন পাও, সত্যি বলছি, তো বাকি টাকা কই থেকে আসে, এইভাবে ক্লাবের ওই লাভের থেকে দিই, তো লাভের অংশ দেখা গেছে যে কম বলছি, সব সত্যি বলছি। বলার পরে আমি বলছি যে আমি তো ট্রিটমেন্ট নিতে যাচ্ছি, কিন্তু ডাক্তার একটা ইঞ্জেকশন দেয় আর কি আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকার জন্য। ডাক্তারের সাথে দেখা গেছে কয়েকবার বলছে যে আমাকে ওই ইঞ্জেকশনটা লেখা দেন, তো দেয় না। পরে বড় ভাইয়ের সাথে দেখা করার পরে বললাম যে আমাকে 1 সপ্তাহের জন্য অন্তত মেডিকেলে ভর্তি করে দেন, কারণ 1 সপ্তাহের মধ্যে ওই ইঞ্জেকশনটা পুশ করে। তো ওটা লিখে দিলে এরপরে 1 সপ্তাহ পরে আমাকে নিয়ে যান,
নিয়ে গেলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারবো। ওকে। এরপর থেকে দেখা গেছে যে আমি আপনার মাদক নিয়ে যা আছে, যত মাদক আছে সব মাদকের সম্পর্কে আপনার নেটে দেখতে থাকি কোনটার প্রভাবে কি হয়। যেমন আমার দাঁতগুলি নষ্ট হয়ে গেছে, ওগুলো দেখার উদ্দেশ্য কি? ওগুলি দেখার উদ্দেশ্য যে সাইড ইফেক্ট কি। আচ্ছা। আমি তো ইয়াবা খাইছি, যেমন আপনার অ্যাথলেটিক্স এর প্রবলেম আছে আমার, আর্থ্রাইটিস। ওকে। অ্যাথলেটিক্স এর। এটা দেখা গেছে যে এখন এই বয়সে হওয়ার কথা, কিন্তু ইয়াবা খাইলে আপনার এটা একটু বেশি হয়, হাড় নরম হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে বইয়ের সাথে সম্পর্ক কই গেল তাহলে? তারপরে দেখা গেছে যে 50,000 টাকা নিল সে। 50,000 টাকা নেয় নাই। এরপরে আবার দেখা গেছে 1 সপ্তাহ রাখলাম, ওরে বললাম যে তুমি তোমাদের বাসায় থাকো, বললো না যে আমি আবার এটাতে গিয়েছি। তো আবার 1 সপ্তাহ পরে বের হইলাম, বের হয়ে এটা বাদ দিয়ে দিলাম টোটালি। আর এই সম্পর্কে জানলাম, যখন জানতে পারলাম যে প্রত্যেকটা জিনিসের খারাপ, আর দাঁত তো নষ্ট হয়েছে আমার। প্রায় দেখা গেছে আপনি 2014 সাল থেকে দেখি দাঁত সুন্দর তো, সব ক্যাপ লাগানো। ক্যাপ লাগানো। আচ্ছা। প্রায় আমার চেয়ে সুন্দর আমি দেখো, আমি 2 লাখ শাড়ো কিনা। 2 লাখ টাকা আপনার দাঁতের পিছনে খরচ হয়েছে আমার। 2 লাখ? তুই তো সেলিব্রিটি টাইপ, অনেক পয়সালা মানুষ, অনেক ফ্যান্সি মানুষজন, তারাও তো এরকম খরচ করে না। না, তা তো প্রথমবার দেখা গেছে আপনার 1.25 লাখ টাকা গেছে। কঠিন অবস্থা। তারপর? তারপর 75,000। তারপরে দেখা গেছে যে এটা বাদ দিছি, কিন্তু তাকে দেখলাম যে সে আমাকে সন্দেহ করে। তা আমি বললাম যে দেখো, সন্দেহ করলে প্রেম, ভালোবাসা, সংসার কোনো কিছু থাকে না। ট্রু, সত্য কথা। তো তুমি সন্দেহ করো না। যদি তোমার মনে হয় কখনো যে আমি আবার নেশা করতেছি, তাহলে তুমি এক কাজ করবে, আমাকে টেস্ট করে দিনে যাবে, যে কোনো দিন যে কোনো সময় আমাকে বলবো, আমি যা টেস্ট করবো। ট্রু। সপ্তাহে দরকার হয় 2 দিন করো। আমার 2,000 টাকা যার সমস্যা নেই। তো টাকা তো সেটা আছে, ভাই তো টাকা দিচ্ছে। বাইরে দিচ্ছে, আমি আবার রেডিওতে ওই সময় চাকরিও করতেছি, অনিয়ার হচ্ছে। ওকে। তো সে 2,000, মানে তার মধ্যে একটা স্বেচ্ছাচারিতা বা আর কি দেখতে পেলাম যে সে আমার কোনো কথাই শোনে না, তার ইচ্ছা মতো সে চলবে। যেমন কি করলো সে? যেমন সে আমার কোনো কথা মানতে রাজি না। মার্কেটে যাবে, যদি বলি যে তার পছন্দ, সে দেখা গেছে 4টা ড্রেস নিল, নিয়ে সেটা বললো যে কোনটা নেব। তাই আমি বলছি যে নাও, তোমার যেটা ইচ্ছা। তারপরে 2টা নিচ্ছে, 2টা থেকে আমাকে একটা চুজ করতে বললো। তাই আমি ভাবতাম যে যদি আমি যেটা পছন্দ করি, সে এটা পছন্দ না করলো, তাইলে একটা দ্বিধাদ্বন্দ্ব হইতে পারে। তাই আমি বলতাম 2টাই নিয়ে নেব। তার মধ্যে দেখা গেছে সে হয়তো এক সময় 2টা নিছে, বেশিরভাগ ক্ষেত্রে একটাই নিছে, তার পছন্দ যেটা। এটা কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেম না। তো প্রবলেম কি? কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি যেটা পছন্দ করি, এটা তার ভালো লাগে না। লাগতেই পারে এরকম, তাতে কি সমস্যা? এখন বলতেছি তো। এরপরে দেখা গেছে যে যেমন তার বলছি যে গিয়া করবা, তার সমস্যাগুলো বলেন। তার সমস্যাগুলো হলো সে, আচ্ছা, আপনি বললেন যে তার একটা ভালো লাগে, আমার বললে সেটা পছন্দ করে না, ওর একটা ভালো লাগে, তাই তো? লাগতেই পারে। আর না, আমার কোনোটাই ভালো লাগে না। লাগে না, ওর আলাদা পছন্দ হয়, লাগতেই পারে। আর আমার নিজের কি কোনো চাহিদা, ইচ্ছা থাকতে পারে না? নিজের ক্ষেত্রে চাহিদা পূরণ করেন, বইয়ের ক্ষেত্রে সে স্বাধীনতা রাখতেই পারে না, যে যেটা পছন্দ করেছে সেটা নিবে না। তার এটা তো আমি বলি নাই, আমারটাও পছন্দ করে না। আমি যেটা কিনবো আমি ব্যবহারের জন্য, এটাও সে পছন্দ করে না। কি বলে? বলে যেটা ভালো লাগে না। তো সে পছন্দ করে কিনে দেয় না? সে পছন্দ করে কিনে দেয়। তারপরে দেখা গেছে যে আপনি চাকরি করে কোনোদিন 1 টাকা বাজার করতে যাইতেন একসাথে? না, আমি ওরে টাকা দিয়ে দিতাম। না, আপনার পছন্দের জন্য সে বলতো কখনো যে আজাদ এটা ভালো, এটা নাও? মার্কেটিং এ গেলে দেখা গেছে যে তার পছন্দ, কারণ আমি ওই দ্বিধাদ্বন্দ্বে জড়াইতে চাইতাম না। তার পছন্দেই কিনতে হতো? তার পছন্দেই সে পছন্দ করতো? পছন্দ করেই দিত। খুঁজে খুঁজে নিত নাকি একটা গিয়ে পাইলো আর দিয়ে দিল এরকম? না, খুঁজে নিত। খুঁজে নিত, দিয়ে আবার গায়ে ধরতো? না, গায়ে তেমন ধরতো না। মানে দেখতো যে তোমার সাথে মানায় কিনা? না, দেখতো না? ওটা দেখতো, দিয়ে ফাইনাল করতো, তাই তো? হ্যাঁ, কিন্তু তার কখনোই আমি কোনো কিছুতে বাধা দিতাম না। ঘুরতে যাইবো এক জায়গায়, যদি বলতাম এইভাবে যাবো না, এইভাবে যেতে হবে, ঠিক আছে, তো এই জায়গায় যাবো না, ওই জায়গায় যাবো, ঠিক আছে। ওকে, সো এগুলো হচ্ছে তার প্রবলেম। আর তারপরে দেখা গেছে যে আপনার 2021 সালে আপনার একদিন এরকম মতবিরোধ নিয়ে খেলাম। আমি বলছি যে তুমি আমার কোনো কথা শুনবা না, আমি তোমার সব কথা শুনবো না। শুনবো না কথা আর কি আসলো? এগুলো তো শুনলাম। আর কি? আরো কোনো কিছু, যেমন আপনার একদিন আমি বলছি যে হয়েছে, তুমি কি জানো যে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, কারণ কাবাঘর পশ্চিম দিকে, এই জন্য। কাবাঘরের পশ্চিম দিকে যেসব দেশগুলি আছে, তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। সে মানে না, বিশেষ করে না। সে কি উত্তর দিকে নামাজ পড়ে নাকি পশ্চিমে পড়ে?
সে তো এখন পশ্চিমে পড়ে, আর আমি যখন বলছি যে কাবাগর পশ্চিমে যে সব দেশগুলি আছে তারা পূর্ব দিকে ফিরে আপনি নামাজ পশ্চিমের দেশে যাইতেন তখন দেখতেন যে ও কোন দিকে নামাজ পড়ে, বাট সে তো এখানে বসে বাংলাদেশে বসে তো পশ্চিমে নামাজ পড়তো নাকি, তো অতটুকুতে সন্তুষ্ট থাকতে চেষ্টা করেন। না, তারপরে আমি তারপর বলেন এটা কোনো প্রবলেম না না। না, আমি বলতেছি আমি একে একে বিশেষ যাচ্ছি, কতটুকু- এটা কোনো প্রবলেম না। আমার শেষ করতে দেন। না আমি বলছি যে আমি একে তুমি- একে যাইতে হতে হবে রে বাপ। আমি তো নামাজ পড়ি না, আজাদ। তোমার ভাই পড়ে, তুমি ওরে জিজ্ঞাসা করো। না তাহলে না, বিশ্বাস করবো। পরে আপনার বিশ্বাস করছি। কোন পার্টিকুলার বক্তব্যটা বিশ্বাস করেন সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে ও কি উত্তর দিকে নামাজ পড়তেছে কিনা সেটা ইস্যু। না। সে তো পশ্চিমে নামাজ ঠিক পড়তেছে, মতো নামাজই পড়ে না। যতটুকু পড়ছে পশ্চিমেই তো পড়ছে। হ্যাঁ। কিন্তু আপনি বলতে চাচ্ছিলেন যে ওই দেশের দেশগুলো তারা অন্যদিকে পূর্ব দিকে নামাজ পড়ে, তাই তো? ওই দেশে তো নিয়ে যাননি, ওখানে তো আর ভুল নামাজ পড়েনি। টিভিতে তো দেখা যায় কাবাগরের চতুর্দিকে নামাজ পড়ে। আন্ডারস্ট্যান্ড, বাট এই জায়গাতে বসে সে পশ্চিমে পড়েছে, উত্তরে তো আর পড়েনি। না। আর প্রবলেম তার আর প্রবলেম হলো আপনার এই যে স্বার্থপর। স্বার্থপর কিরকম? ওর পছন্দ ও নিবে, আবার আপনারও কাপড়ও পছন্দ করে দিবে। না, সে স্কুলে জব করতো, তো আসে না যে খুশিতে বা নিজের ইচ্ছা কিছু কিনে দিবে। সংসারের জন্য 1 টাকার জিনিস কিনুক, আমি কোনদিন জিজ্ঞাসা করি না যে তুমি করে কিছু দিবে। কিনে দিত না, কি করতো ওই টাকা দিয়ে? সব অ্যাকাউন্টে জমাইছে। কার অ্যাকাউন্টে? তার অ্যাকাউন্ট নাকি কাউকে দিছে? না, কাউকে দেয় নাই, তার অ্যাকাউন্টে জমাইছে। তার অ্যাকাউন্টে জমাইছে। ওই টাকা নিয়ে কি করতো সে, আপনার ধারণা? এটাও অ্যাকাউন্টে আছে আমার। আবার ও জমাইছে, ওটা আমি নেগেটিভলি নেই না, কিন্তু দেখা গেছে যে আমার, তাহলে এটাও প্রবলেম না। নেক্সট, তারপরে দেখা গেছে যে আপনার বললাম না যে খুঁটা দেয়, এখন খুঁটা দেওয়াটা আপনার তার সাথে ঝগড়া হলেই আপনার আমার মাকে তুলে দেবে। মায়ের বংশ নিয়ে। হ্যাঁ, গেল। নেক্সট, তারপরে দেখা গেছে যে হয় তুই নেশাখোর, তারপরে সে Next. মিথ্যা কথা বলে। মিথ্যা কথাটা যেমন মিথ্যা কথা। যেমন দেখা গেছে যে যে কোনো একটা জিনিস যদি সে মিথ্যা বলতেছে আমি জানি, তখন আমি এটা মিথ্যা কথা কি? রান্না করলাম, লবণ তো না, দাওনি না, কি বলেন? এইসব একটা না, মিথ্যা? এইসব না। কি ধরনের মিথ্যা? যেমন ধরেন ওই সে বাজার করছে, হয়তো দেখা গেছে যে আপনি 10,000 টাকার, এসে বলবে 12,000। আইসা বললো 12,000। তো আমি তো বুঝি, এখন দেখা গেছে যে সে সব টাকা টোকা দিয়েও আমি তারে দেখা গেছে যে শুধু খাওয়ার জন্য 10,000 টাকা দিতাম, বুয়ার টাকা, ডিশের টাকা যা আছে সব এ টু জেড দেওয়ার পরও 10,000 টাকা দিতাম। এখানে একটু কম বেশি করতো, তাই তো? ওই টাকাটা কি করতো? ওটাও জমাইতো, কি ওই করতাম অ্যাকাউন্টেই জানি? পড়তো সব। অ্যাকাউন্টে পড়তো, আমার 1 টাকাও দিত না। যাই হোক, অ্যাকাউন্টে জমা দিত, এমন না যে কাউকে দিয়ে যে খরচটা দিচ্ছে, এরকম তো না, না, ওটা আমি জানি না। বাট অ্যাকাউন্টে জমা পড়তো তার। হ্যাঁ, ওকে, আর খারাপ? সমিতি করছে, ওই সমিতিতে আমার টাকা দিছে, তো এরকম আরো অনেক, তো সপ্তাহ মনে নাই। আচ্ছা, যে এইগুলোই আছে ব্যাপার। হ্যাঁ, তো- তারপর সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো সেটা বলেন। 2021 সালে একদিন আমি বলতেছি যে তুমি আমার কোনো কথা শোনো না, আমি তোমার সব কথা শুনবো, আমি কি তোমার কিনা গোলাম না। সে বলতেছে, তারপরে রোজার মধ্যে আর কি প্রায় 21 দিনের, যে লকডাউনের মধ্যে 21 দিনের 20 দিনের আর কি ছিল। ওকে, তারপর 20 দিন পরে, 3 দিন পরে আমি গেছি রাগ ভাঙ্গাইতে। ওকে, রাতের বেলা যাই, সেটা দেখা গেছে গা হাত দিছে, ওই গা হাত দিবা না, সরো, গরম লাগতেছে। পরে এই 20 দিন আমি সোফায় ঘুমাইছি, সে খাটে ঘুমাইছি। 3 দিন পরে যখন গেলাম এরকম জারি দিল, আইসা পড়ছে। এরপরে 20 দিন পরে আমার বলতেছে ইয়া করো, আমি বাসায় চলে যাব, তোমার কি কিছু বলার আছে? তা আমি বললাম যে না, কি বলবো, ওই একই কথা, যে তুমি আমার কথা শুনবা না, আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার কেনা গোলাম না। এখন সে বাসায় যায়, কি করছে, বাসায় যায় আমি বুঝতে পারি না তখন যে সে কি বলছে। এখন ওর বাবাকে ফোন দেই, হয় তুমি ডাক্তার দেখো, ডাক্তার দেখো। তা আমার বলছে ডাক্তার দেখাইতে। তো আমি বলছি যে আমি ডাক্তার দেখাবো কেন, আমি কি পাগল? আমি মানুষের ডাক্তারের কাছে কেন যাব? ওটা তো সাইড ইফেক্ট আছে, এত সমস্যা হয়। তো সে চাইছে আপনার মানসিক রোগের ডাক্তারের ওষুধ, যদি যে মেডিসিন গুলি, ওইগুলি খাইলে মানুষের মস্তিষ্ক কাজ করে না। আপনার দুইটা টেক্সট অলরেডি আমার 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 লিসেনাররা বা আমার যারা ভিউয়ার, তারা কিন্তু আমার চেয়ে অনেক বেশি স্মার্ট। আজাদ, দুইটা প্রশ্ন, আমি দুইটা কমেন্টস নিয়ে নিই। জাকির হোসেন লিখেছেন যে সবাই পৃথিবীর পশ্চিম দিকে নামাজ পড়ে, আমরা সৌদি ছিলাম বহুদিন, এখন আছি দুবাই, আমরা কেবলা পশ্চিম দিকে নামাজ পড়ি। নেক্সট কমেন্ট করেছেন রুবেল হোসেন, তিনি বলেছেন গুরু, প্রবলেম তো দেখছি এই ভাইয়ের মধ্যেই বেশি। না, আমার কথা না বাপ, যারা শুনতেছে তাদের কথা বলছি, কারণ এরা অনেক বেশি স্মার্ট আমার চাইতে। আচ্ছা, তারপরে অনেক কমেন্ট, আমি কমেন্টগুলো আরো মাঝে মাঝে নিতে থাকবো, বাট আপনি তো বুঝতেছেনই। তারপর পরে দেখা গেছে যে আপনার এই সবাই ওর বাসায় গিয়ে সেটা আপনার দেখা গেছে কথা বলছে, তখন আমি আর বলছি যে তুমি আমার টাকা টুকা, গয়না টয়না এইসব নিয়ে গেলা, এটা কেমন কথা? আর সবচেয়ে বড় ভুল আরেকটা হয়েছে আমার, যে আমি সে
প্রেগনেন্ট ছিল, কনসেপ্ট করতে, করার পরে ওই সময় আমি রেডিওতে চাকরি করি, তো আমার নাইট ডিউটি থাকে। তো নাইট ডিউটিতে থাকলে সে বাসায় একা থাকে। তো এর মধ্যে আমার শাশুড়ি বলছে যে ওরে তুমি আমাদের এখানে এসে পড়ো ওর। তো আমি ওরে বুঝাই নিয়ে গেছি, সে যাইতে চাইনি, আমি নিয়ে গেছি যে দেখো আমি অফিসে থাকলে যদি পাইছি তোমার কোনো সমস্যা হয় কে দেখবি, ওদের বাড়ি থেকে 20 টাকা রিক্সা ভাড়া দূরত্ব থাকি। ওকে, পরে গেছি, নিয়ে গেছি, যাওয়ার কিছুদিন পর থেকে দেখা গেছে যে আপনার মানে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়েছে আর কি। আর আগে এরকম ছিল না। ওদের বাসা থেকে দেখা গেছে যে আপনার ওই পরবর্তীতে যখন সে আসছে, আসার পরে ওদের বাড়ি থেকে একটু দূরে ছিলাম, ওকে, তখন তেমন ঝগড়াঝাটি রাগারাগি মারামারি কোনো কিছু হয়েছে বলে আমার মনে পড়ে না। ওদের বাড়িতে যাওয়ার কিছুদিন পর থেকে আপনার এগুলি শুরু হয়েছে। ওকে। তারপরে দেখা গেছে যে সে প্রতি মুহূর্তেই আমি আর বোঝাইছি যে যারা এডিক্টেড তাদেরকে কখনো ওইটা নিয়ে খোটা দিতে নেই। নাই নাই। তো দিলে দেখা গেছে যে তোমার এটার একটা প্রভাব পড়ে। তো যখন আমি যেইগুলি আমি ওকে শিখাইছি ওইগুলি দেখলাম যে সে আমার উপরে প্রয়োগ করতেছে, যে আমার বাসার কথা ওদের বাসার কথা আমার বলতে না করছি, কিন্তু আমার কথা যে সেটা ওদের বাসায় ঠিকই বলতেছে। তো এক পর্যায়ে দেখা গেছে সে যখন এইগুলা বলে আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে বলো যত পারে। তো 21 সালে চলে গেছি, চলে যাওয়ার পর রাগ করে চলে গেছি যে সবাই তাজউদ্দিন আহমেদ বাদল লিখেছে যে আপু আমার রেস্ট্রিকশন চলে আসছে শেয়ার করতে গিয়ে, এরকম হতে পারে? হ্যাঁ, অনেক বেশি শেয়ার করলে তখন রেস্ট্রিকশন But দেয় ফেসবুক যতই থেকে। রেস্ট্রিকশন দেখ তোকে আমরা ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। উই অল লাভ ইউর রেস্ট্রিকশন বাপ। তাজউদ্দিন একটু সময় নিলে তো আবার ক্লিয়ার হয়ে যায়, রাইট? নাকি না, এখন আর পারবে না? এটা আপাতত পারবে না। বাহ, কি এটা ভালোবাসার ফেসবুক থেকে। রেস্ট্রিকশন জান। তোকে জুকারবারদের কি করতেছে এটা ভাইবা লাভ নাই, গুরু তোকে জান দিয়ে ভালোবাসে তাজউদ্দিন। আই লাভ দিস রেস্ট্রিকশন। তারপরে দেখা গেছে যে আমি বাইক নিয়ে লকডাউন, তো লকডাউনে আপনার দেখা গেছে যে কাঁদতে কাঁদতে মতিঝিল থেকে বাইরে ফোন দিছি যে ভাই বলছে আমি পাগল। তো এটার জন্য কষ্ট হয়েছে? হ্যাঁ, কষ্ট পাইছি, মানে যে মার আদেশ অনুযায়ী মা আমার মারা যাওয়ার আগে আমার বলছে আর কি একদিন যে আমি তো মারা গেলে তোমার ছায়া হিসেবে কেউ থাকবে না, তো ওই ছেলে আর তুমি আমার জন্য সবচেয়ে বেশি পাগল, বেশি ভালোবাসো, তো ওকে বলবো তোমাকে সন্তানের মতো দেখতে, আর তুমি ওকে সবসময় বাবার কে মতো পাগল বেশি, সম্মান করবে। ভাই না আপনি? আমরা দুই ভাই, আচ্ছা। মানে মার ভক্ত খুব বেশি আর কি, বেশি ভক্তকে? দুজনেই। আচ্ছা, মা কাকে বেশি করে প্রেফার করে, আপনাকে না ভাইকে? এখন ওইটা তো বলতে পারবো না। আচ্ছা, তো আমাকে বলছে যে তুমি ওরে বড় ভাই যেহেতু তুমি ওরকে বাবার মতো সম্মান করবা, আর ওকে আমি বলে যাব যে তুই আমার এই ছেলেকে, আমি মরে গেল তো আমার ছেলের ছায়া হিসেবে কেউ থাকলো না, দেখে তুই রাখিস। ওরকে ছেলের মতো দেখে রাখবি। আর কিছু? এখন টাকা পয়সার দিক দিয়ে উনি সবই করতেছে, কিন্তু এই সমস্যাগুলিতে আপনার দেখা গেছে যে উনি ওকেই সাপোর্ট করে। 2021 মেয়েকে? হ্যাঁ 21 সালে আপনার বউকে? হ্যাঁ 21 সালে যখন বলছে যে ভাই পাগল বলছে, তখন মানে এত কষ্ট লাগলো যে যাকে বাবার মতো সম্মান করি সে এই আমাকে কথা পাগল বলতে পারলো, দুঃখজনক। তো উনি মতিঝিলে দেখা গেছে আপনার মতিঝিলে ছাপলাচতের সাইডে দাঁড়ায়, আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিছি। তো কল দিয়ে মানে গালি দিলেন? না, গালি দিইনি, তাহলে? কান্না আসতেছিল, কথা বলতে পারতেছি না, পরে কাইটটা দিয়ে সেরা আপনার আমি মোবাইলটা বন্ধ করে বাইকটা চলে গেছি কাশপুর ব্রিজের ওই পাশ পর্যন্ত গেছি কাঁদতে কাঁদতে। তো লকডাউনের রাস্তায় জ্যামও ছিল, লোকজন শুধু তাকাই থাকে। কেন কান্দে? হ্যাঁ, পরে এক পর্যায়ে আপনার 1 মাস পর্যন্ত দেখা গেছে আমার খাওয়া দাওয়া হয় না। আরো সময় যেহেতু ভাই পাগল বলছে না, ওয়াইফ তো বাসায় একা, বাসায় একা। বাচ্চা কাচ্চা হয় নাই, তো বাসায়ও যাই না, নাইট ডিউটি থাকে, দিনের বেলা দেখা গেছে অফিসে ঘুমাই ওকে। সোফাইতে একা, মানে আর বাট বাবা চলতেছে তো? না, তখন বন্ধ আছে? তখন বন্ধ আছে। বাট ওটার পরবর্তীতে ইফেক্টটা রয়ে গেছে না? না, ওটার ইফেক্টও ছিল না, অন্য কারণ কিছু এরপরে রাজা ডাক্তার- ফেন্সি কিছু না? না, না, আচ্ছা, ওকে। তারপর? তো সে ওই যে আবার ওই একই বাইরে সরাইছে। এখন আমি আসছে, আসার পরে দেখা গেছে মানে আমি গিয়েছে চিন্তা করলাম, গেছি চিটাগাং। চিটাগাং গিয়েছে এক জায়গায় থাকলাম 5-7 দিন, শুধু খাইছি আর ঘুমাইছি। কি খাইছেন? মানে হোটেলে খাবার Normal খাইছি, খাবার, আচ্ছা। নরমাল খাবার খাইছি আর ঘুমাইছি। তারপরে দেখা গেছে যে আমি চিন্তা করলাম যে ভাই পাগল বলে কিভাবে, যার সাথে আমার 2-3 মাস ধরে দেখা হয় না, কথা হয় না, তিনি পাগল বলে কিভাবে। এখন তাইলে সে এমন ভাবে উপস্থাপন করছে, ভাই বলতে পারে, হতে পারে, যেহেতু দেখে না উনি। এটা আপনি কয়েক মাস ভাবনার পরে পাইলেন? না, কয়েক মাস ভাবনার পরে না, 2021 সালে যখন আমি চলে গেছি,
2-3 মাস বললেন না যখন ছিলেন, তখন ভাবলেন যে এমন হইতে পারে যে পাগলের মতো কাজ করতেছে। না, 2-3 মাস ধরে ভাইয়ের সাথে দেখা হয় না, কথা হয় না। তাহলে ভাই কেমনে পাগল বললো? তাইলে ভাই কেমনে পাগল বললো? তাইলে অবশ্যই ওদের বাসা থেকে ফোন দিয়া এমন ভাবে উপস্থাপন করছে যদি যে কারণে ভাই পাগল বলতে বাধ্য হয়েছে। পাগল বলে নাই, বলতে পারে যে পাগলের মতো আচরণ করতেই পারে, হতে পারে, যে ভাই বলতে পারে সর্বোচ্চ যে হতে পারে। কই রে পরিচয় কই, মাথা খারাপ লাগতেছে নিজের। তো এরপরে দেখা গেছে যে সে এক ফ্রেন্ডের সাথে আলাপ করলাম। তা আমি মানুষের দেখা গেছে যে বন্ধু বান্ধব যদি ভালো সাজেশন দেয় ওইটা গ্রহণ করি, খারাপ বললে কখনো ওইটা আমি ইয়া করি না। আমার ওয়াইফকে খারাপ বললে আমি বলতাম যে না, এখন সে তার সাথে আমার যোগাযোগ নেই তেমন। আচ্ছা, রেজাল্ট কি এখন বর্তমানে? বর্তমানে কি বলবো, আমার পরিবারের লোকজন সে আমাকে বাসায় থাকতেও বলছে। এরপরে দেখা গেছে যে পরিবারের লোকজন মানে ভাই, ওরা বলছে ভাই বাসা বোন ছেড়ে দিতে। না না, তাহলে সে বলে যে আমি খারাপ, আমার পরিবার খারাপ। তো আমি ওদের বাসায় ওদের মা বাবার কাছে অনেকবার বিচার দিছি যে আপনারা একতরফার কথা শুনে কখনো রায় দিবেন না, আমাকে তো জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু ওনারা কখন এটা করেনি, একতরফার কথা শুনে। তো চেন্নাই গেছিলাম ওরা নিয়ে গত বছর জুনের 10 তারিখে, বাচ্চা হয় না দেখে ট্রিটমেন্টে। তো সে দেখা গেছে যে ওই জায়গায় আমি একদিন বলতেছি আমি তো মানুষ খারাপ, সবাই আমাকে খারাপ জানে, তোমার ফ্যামিলির লোকজনও খারাপ জানে, আমার শ্বশুর শাশুড়ি খারাপ জানে। পরে সে বলতেছে আসলে আমাকে খারাপ জানা আর তোমাকে খারাপ বলে কারণ হলে আমি যখন ঝগড়া করে তোমার সাথে রাগ করে বাসায় যাই, আমি 5 তলায় ভাড়া থাকি আর ওরা 3 তলায় থাকে নিজেদের বাড়ি। তো বাসায় গিয়ে আমাকে যদি কিছু না বলে এই জন্য তোমার দোষগুলি বলে, আমারও দোষগুলি গোপন রাখি, এই জন্য তোমাকে খারাপ বলে। মাইক্রোফোন নিচে। পরে দেখা গেছে যে এখন আমার ফ্যামিলির এইবারও কি বলছে জানি না। তো এবার দেখা গেছে যে 21 সালে আমি এক ফ্রেন্ডের সাথে আলাপ করে রেজাল্ট বলেন, বর্তমান অবস্থা বলেন। বর্তমান অবস্থা আমি জানি না গুরু। জানি না বলতে বর্তমান অবস্থা তার যে ডিভোর্স দেওয়ার অধিকার দেওয়া হয়েছে ওইটা ইসলাম সম্মত বৈধ না, কারণ কাবিন ডিভোর্স কি দিয়ে দিয়েছে? সে দিয়েছে, আমিও দিছি। কতদিন আগে? সে দিয়েছে গত মাসের 21 তারিখে, আমি দিছি গত মাসের না, আগের মাসে 21 তারিখে, আমি দিছি গত মাসের 20 তারিখে। ওকে, তার আগে কতদিন আপনারা আলাদা ছিলেন? তার আগে আমি বাসায় ছিলাম 3 মাস। মার্চের এই 2023-এর মার্চের 13 তারিখ রাত্রে ঝগড়া হয়। তো তার আগে দেখা গেছে যে একদিন আমি বলি আবার ওই একই কথা আর কি, মানে 21 সালে আপনার দেখা গেছে যে এক ফ্রেন্ডের সাথে কথা বলার পরে বলছে যে আরে বউ কি কখনো গোলাম ভাবিনি, বেটা প্রেম করে বিয়ে করছো, যা বাসায় যে গোলাম হয়ে থাকবো বুঝলেই নিয়ে যা, রাগ ভাঙায় নিয়ে যা। তা আসছি আইসে ভাইয়ের সাথে কথাটা তো বলছি, পরে ভাইয়ের রাগটা ভাঙায় নিয়ে গেছি। এরপর থেকে দেখলাম তার আচার আচরণ কথাবার্তা সবকিছুর অবনতি। কি অবনতি? যেমন যত তুচ্ছতা ছিল আছে, আমি কথা বলতে জানি না, আমি হাঁটতে জানি না, আমি খাইতে জানি না, কোনো কিছু আমি জানি না। আমার সারা জীবনে 2021 সালের আগে সারা জীবনে সে আমার পরিবার যতটুকু তুচ্ছতা ছিল না করছে, তার চেয়ে বেশি তুচ্ছতা ছিল সে আমাকে করছে। এগুলো নিয়ে গ্যাঞ্জাম এবং পরে আলাদা হয়ে চলে যায়, তাই তো? 3 মাস আলাদা থাকার পরে কি ডিভোর্স পাঠায়? না, তো চেন্নাই থেকে দেখা গেছে আপনার আমার ওই কথা বলছে, আল্লাহর পরে বাংলাদেশে আসলাম। আসার পরে তো সে আমাকে একদিন বলতেছে তোমার চলাফেরা ভালো না। সেগুলো তো বললেনই আপনি, আপনার সবকিছুই খারাপ লাগে তার কাছে। তারপর কি ঝগড়া হলো? ঝগড়া হয়েছে, পরে আমি বলছি যে তুমি আমার কথা শুনবা না। যেমন আমি একদিন ওরে বলতেছি যে না, আপনি বললেছেন তুমি পর্দা করো, সেগুলো বিচ্ছিন্ন গল্প। সে তোমার কথা শুনো, তোমার কথা আমি কেন শুনবো, তোমাকে আমি কেন পর্দা করার কথা বলছি যে তুমি বোরকা পরো, পর্দা করো। বলতেছে আগে পর্দা ছিল নারীর ভূষণ, পুরুষের ফ্যাশন, এখন পুরুষের ভূষণ নারী ফ্যাশন, সে পর্দাও করবে না। অথচ তার বাবা 3 চিল্লায় যায়, মা আরে ভাই নামাজ পড়ে, তা আপনিও তো দাঁড়িয়ে রাখেননি। তারপরে দেখা গেছে যে আমি বলছি যে দুজনে নামাজ পড়ে চেন্নাই থেকে আসছি, যে ওটা তো ট্রিটমেন্ট সাকসেস হয় নাই, আমার অনেক টাকা গেছে। যাই হোক, ফাইনালি অবস্থায় বাচ্চা হয়নি, ওটা নিয়ে চেষ্টা করতেছেন এবং মেয়েটি ডিভোর্স পাঠিয়েছে, আপনিও পাঠিয়েছেন গত মাসে, রাইট? এখন কি চাচ্ছেন, মেয়েকে ফিরে পেতে? না, আমি ফিরে পেতে চাই না। কিসের জন্য আসছেন প্রোগ্রামে? আসছি বলার জন্য যে এই যে ভুলগুলি আমি করছি। ভুল হইলো আপনার কিতাবে আছে আঙ্গুল থেকে। হ্যাঁ, নাম্বার 1 নারীদের চাহিদা থাকবেই, 100% কখনো পূরণ করতে নেই, আপনার যত টাকাই থাকুক। এটা বেশি ভুল করে ফেলেছেন, চাহিদা পূরণ করছেন। যা চাইছে তাই দিছি। নাম্বার 2 কতটুকু ভালোবাসেন ওটা কখনো প্রকাশ করতে নেই 100%। এটা দিশাম সিনেমাতে ওই অজয় দেবগন বলছিল। না, এটা কিতাবের আছে। 3
থ্রি হইলো যে শ্বশুর বাড়িতে কেন, শ্বশুর বাড়ির আশেপাশে মানে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থাকে, এরকম এর আশেপাশেও বাসা নিয়ে থাকা ঠিক না। নাম্বার 4, নাম্বার 4 আমি ওর আগে তো একবার চলে গেছিল, তো আমি ওয়াদা করছি যে তুমি যত যাই কর আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না, ওকে, তুমি দিলে দিও। এত ভরসা দেয়া যাবে না নাকি? হ্যাঁ না, ওই তো এরকম ওরা করা যায় 3 না। নম্বরের মতোই হলো। 3 নম্বরে বলছিলেন যে ভালোবাসাটা বোঝানো যাবে না, তো এটা তো একই হলো। আচ্ছা 4 ধরলাম, 5 মানে দুর্বলতা কোনো ধরনের প্রকাশ করা যাবে তার না। মানে তো 3টাই ধরলাম, একই তো কথা। 4 এর তাহলে কি? তাই না, এবার এই 3টাই, হ্যাঁ। 3টাই। তিনটা তাহলে বি একটা কিতাবে হচ্ছে যে আছে। আত্মীয় স্বজনের আশপাশে থাকা যাবে না শ্বশুর বাড়ির, দ্বিতীয়ত হচ্ছে দুর্বলতা প্রকাশ করা যাবে না, তার মানে ভালোবাসা বলা যাবে না, ওই যে ডিভোর্স দিব না তোমাকে এগুলো বলা যাবে না, দুর্বলতা প্রকাশ করা যাবে না। 3 নম্বর কি বললেন জানো? 3 নাম্বার একটা বলছে আত্মীয় স্বজনের আশেপাশে থাকা যাবে না। সকল ইচ্ছা পূরণ করা যাবে না। সকল ইচ্ছা, চাহিদা যা পূরণ চাইবে তাই পূরণ করা যাবে না। এই 3টা হ্যাঁ। ভুল ছিল। হ্যাঁ, আপনার বইয়ের ভুল আপনার দৃষ্টিতে? আমার বউর ভুল তো এখন কি বলবো, যে ধর্মীয় ভাবে আমাকে পরাঘাত করছে। ধর্মীয় ভাবে? হ্যাঁ, যখন দেখছে জুড়ে পারতেছে না, আমি বলছি সে আমার জানে ধর্মীয় ভাবে কিভাবে পরাঘাত করছে? যে নারীকে আল্লাহ ঘরের রানী হিসেবে পাঠাইছে, নারীকে এগুলো বুঝ দিয়ে আপনাকে ছোট হ্যাঁ, করতো। তো আমি বলছি যে আল্লাহ কি বলছে স্বামীকে গোলাম বানায়া। আচ্ছা, এটা যে নিজের রানী- ধর্মীয় ভাবে আপনাকে ডিপ্রাইভ করতো, নাম্বার 1। হ্যাঁ, তখন আমি ধর্মীয় দুই এটাই বলি। না, এটা- বুঝছি আপনার না, এখন ফতোয়া না আমি দিলেও চলবে। আমি ধর্মীয় ভাবেই আপনার দেখা গেছে যে ওই সংসার জীবনের দায়িত্ব কর্তব্য নিয়ে দেখলাম, দেখার পর দেখলাম যে বলতো যে যাই হোক, স্ত্রীর ইয়া ছাড়া ওই লাইসেন্স ছাড়া তো পুরুষ জান্নাতে যেতে পারবে না, স্বামী জান্নাতে যেতে পারবে না। ধর্মীয় ভাবে আপনাকে ছোট করে রাখতো, নাম্বার 1। বইয়ের দিকটা দোষ। দ্বিতীয়, আমি মনে করে দিই টাকা আপনারটা ব্যাংকে জমায় রাখতো, আমারটা মানে আপনার টাকা ব্যাংকে জমা রাখতো, মাঝে মাঝে এক্সট্রা টাকা নিয়ে। ওটা আমি বাজারে। কখনো ওটা ধরিনি। ধরে নেই। তাহলে দ্বিতীয় ভুল? দ্বিতীয় বললো তরকারি টরকারি কিছু? সে অন্যের সাথে না, এইসব করেন না, হ্যাঁ, এইসব করেন না। যেগুলোর জন্য ডিভোর্স হয় সেগুলোই করেনি। না, আমার আপনি ও আমাকে খারাপ বলে আপনি ওরে জিজ্ঞাসা করতে পারেন, সে বলবে না যে আমি কারোর সাথে প্রেম করি। তোমার গল্প আসেনি ভাই, আমি তোমার বইয়ের কথা বলতেছি। পরকিয়া করেনি? না, আমি বিশ্বাস করি না। তাহলে কি ভুল করলো লাইফে? যাই হোক, ওই ধর্ম ভাবে চাপায় রাখতো। দ্বিতীয়? এখন দেখা গেছে যে সে দ্বিতীয় দ্বিতীয় কি ভুল বইয়ের? দ্বিতীয় বলছে অন্যের সাথে তুলনা করতে, অনেক বুঝাইছি যে কারোর সাথে কারো তুলনা তুলনা করতো। তৃতীয়? এই তো খোটা দেওয়া। ওই তো তুলনা মানেই তো খোটা দেওয়া, একটার মধ্যে চলেই গেল তো খোটা না, দেওয়া। আমি বলছি যে যেমন ওর ভাইয়ের সাথে তুলনা দেওয়া, খোটা দেওয়া, এটা ছিল দ্বিতীয়। গালি দেওয়া এটা দ্বিতীয়। আর প্রথম হচ্ছে ধর্মভাবে ছোট করা। আর আরেকটা ছিল তৃতীয়? তো ভুল, ওই যে উনার জামা পছন্দ করে দিত। তুচ্ছতা ছিল ওই যে তুচ্ছতা ছিল, একটার মধ্যেই তো গেল, যে আঙ্গুল তো তুলে রাখছি আমি। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে যে ধর্মীয় ভাবে ছোট করা, তার মানে একটা আঙ্গুল তুললেই হয়। তারপরে ধর্মীয় ভাবে তুচ্ছতা ছিল, সব ভাবে ছোট করে রাখা। হ্যাঁ, আর ছোট করে রাখাই একটা। দ্বিতীয়? ঝগড়া হইলে বলতো তুই নেশা করস, মানে সে মানে মিথ্যা কথা- ছোট করাটাই মেন, আর একটা ওটাও তো ছোট করাই। হ্যাঁ। আচ্ছা, ছোট করাই মেন। আর কিছু? দ্বিতীয়, এই যে চোর ছিল, এই পরকীয়া করতো, না, পরকীয়া করতো সেক্সুয়াল না। সম্পর্ক ছিল না মানুষের সাথে, না, এরকম মানে যেগুলো না। কারণে ডিভোর্স হয় না, না, actually। না, এগুলো এগুলি কিছু ছিল নাই না। বেটা। না। আরে, আচ্ছা, আর তাহলে ভুল কোথায়? যেমন আমি আরেকটা ভুল করছি। না না, আপনার ভুল গেছে। আচ্ছা। ওর ভুল একটাই ভুল পাওয়া গেছে, ছোট করতো। আর কিছু? আর ওই যে বাসায় যে সবসময় আমার দোষ বলতো। ছোট করাই তো, আর কিছু? না, আর কিছু না, তাহলে একটাই বড়। তোর মতো কপাল পড়া পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখিনি। সত্যি সত্যি তোর মতো কপাল পড়া ভাই পৃথিবীতে দ্বিতীয়টা দেখিনি। এসএসসি যদি পাশ করতি তাহলে এজ কত হতো? 91 না কি হইতো তোর এজ? ম্যাট্রিকের এজ কত? তুই তো পাশ করিনি বলে আমার ধারণা, ভুল বলছি নাকি? আমার প্রেডিকশন, লাভগুরু চেয়ারে বহু বছর বাঁধছি তাই বলে ফেললাম। এসএসসি পাস করে নাই, করেছিস বাপ? তাহলে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে স্পেসে কেমনে চাকরি করলাম? তাহলে আমাকে লাথি মেরে এখান থেকে সরাই দে বাপ। আপনার ধারণা তো এসএসসির এজ কত? ব্যাচ ব্যাচ 99। তাহলে 8 বছরে ছোট বড় আমরা। কিন্তু আমার এমনি মাঝখানে লেখাপড়া গ্যাপ দিয়েছিলাম, 95-তে ছিল আমার জেনুইন। তাহলে 4 বছরে ছোট বড় আমরা। তোর মতো কপাল পোড়া বাবজান দ্বিতীয়টা দেখিনি। হ্যাঁ, আমার মতো কপাল পুরা কেউই নেই, কারণ আমার দুনিয়াতে এইরকম ভাবে আমি শেষ করি, এখন তো গল্প হয়ে গেছে। এরকম ভাবে একজন মেয়েকে ভালোবাসার পরেও সে মেয়েটা পাশে থাকেনি, সত্যি বাবজান তুই কপাল পোড়া। সত্যি যে মেয়েটাকে ও যা চায় তার চেয়ে বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করেছিস বাবজান, তারপরে মেয়েটি পাশে থাকেনি, আসলেই বাবজান তুই কপাল পোড়া। ওটা তো আমিও বলি। এবং যখন তুই বাবা খাস বাবজান,
তখন এই জিনিসগুলোকে জাস্টিফাইড মনে হয় যে আমাকে যেভাবে ডিপ্রাইভ করেছে দিনের পর দিন আমার ভালোবাসার মানুষটার জন্য আমার জান হাজির করা ছিল, আমার নিঃশ্বাস না ওইরকম যে ছিল কুঠুরিতে, না। এরকম ছিল না। এর জন্য তাদের বাসা যাওয়ার পর থেকে মানে আপনার এই অশান্তিটা শুরু হয়। না সেটার কথা বলিনি, বাট অ্যাডিকশনের জন্য যে রিগ্রেট আগে কাজ করতে, রিগ্রেটটা কাজ কম করার পিছনে এটাও রিজন যে আমি এত কিছু করার পরও এই মেয়েটিকে আমি আমার মতো করে কেন পাই না। না ওই সময় ভাবিনি। পরে এটা আপনার দেখা গেছে যে 2020-এর পরের থেকে মানে দেখলাম যে সে আমার কথা মতো চলে না। এই অ্যাডিকশনের সিচুয়েশন এখন কেমন? সত্যি কথা বলার নাকি না টেন্ডেন্সি আমি আছে? আমি কোনো নেশা টেশা করি না একেবারে এখন। না? আপনার আমি রিপোর্ট দেখাইতে পারি। রিপোর্ট না, আমি মুখের দেখা গেছে কথা যে বলি। বাসা থেকে মানে যে পরিবার ওরে সাপোর্ট দেয়, কিন্তু আমার ভাই বোন সাপোর্ট দেয়। যেমন এক্সাম্পল, আমি একদিন ভাইকে বলছি যে আমি ডিভোর্স দিয়ে দিব, তো তার আগ মুহূর্ত ভাইকে বলার এখন কোনো অ্যাডিকশন নাই সিগারেট ছাড়া? না একেবারেই নাই না। সিগারেট ছাড়া? না। ওকে, আমি তাহলে কয়েকটা জিনিস জানার চেষ্টা করি। বলুন। আমার কাছে কেন জানি আজাদ মনে হয় যে এখনো জার্লি যে মেয়েটিকে একরকম কনভিন্স করে বিয়ে করা, মেয়েটি কিন্তু রাজি ছিল না প্রথম দিকে যখন কোর্ট ম্যারেজ করা হয়। ওই মেয়েটির প্রতি দুর্বলতা থেকেই গেছে, ঠিক না বেটি? হুম? ওই মেয়েটির প্রতি দুর্বলতা এখনো থেকে গেছে, ঠিক না বেটি? এত বছর ধরেন সে আমার আমি ডিটেইলে সংক্ষেপে সে আমার সামনে আসতে ভয় পায়, কারণ আমার সামনে সেটা তার ব্যাপার, আমি বলছি দুর্বলতা থেকে গেছে, ঠিক না বেটি? এত বছর রিলেশন দুর্বলতা তো থাকবে। যেমন আমি লাস্টে বলছি যে আমি সবকিছু তোমাকে বোঝাতে পারি না, আমি বিসর্জন দিলাম সবকিছু, যত দুঃখ কষ্ট হোক আমি সব মেনে নিব। মানলাম আজাদ, বাট তার প্রতি দুর্বলতা, তার প্রতি এটা মহব্বত থাকা থেকে গেছে। থাকা কি স্বাভাবিক না? আরে ভাই আমি আমি তো হ্যাঁ না মানুষ। শুনি, সংক্ষেপে শুনি। আমি তো মানুষ, থেকে গেছে, অবশ্যই। যদি ফিরে আসে? ফিরে আসলে ধর্মীয় ভাবে সে ফিরে আসলে আমি তাকে মেনে নিব, না আমি নিব না। এই তো আমরা কি কথা বলবো একবার? বলতে পারেন সে বলে কিনা সন্দেহ আছে। ফোন ধরে এখন? আমি ফোন দিই না, কতদিন অনেকদিন ফোন দিই না। সে নাম্বার সেপারেশন কি ডান অলরেডি? 1 মাস হলে তো সময় লাগে একটা, 90 দিন লাগে আপনার। এখনো তো ডান না। না 90 দিনের মধ্যে আপনার দেখা গেছে যদি আমি চাই যে ফিরে আনতে পারবো এবং সে চাইলে আসতে পারে। ডিভোর্স তো এখনো ডান না, না? না 90 Complete দিন তো না, 90 process দিন complete over হয়নি তো। না, এই জন্যই তো আমি দেখা গেছে যে সমাজ সংসার পরিবার সব তা ত্যাগ আমরা কি করে একটু দিতে কথা হবে। বলবো? দেখেন কথা বলে কিনা। না, আপনার অনুমতি আছে কিনা? না আমার সমস্যা নাই। এখন সে যদি হইতে পারে আপনি যদি কথা বলেন সে মনে করবে এটা আমার একটা দুর্বলতা, সে সবসময় আমার দুর্বলতা খুঁজে। না না, আমি তো আপনার ক্ষতির কারণ হতে চাই না, আপনি আমার না, গেস্ট। এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি কথা বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমার কোনো ইচ্ছা না, আমি শুধু যে কোনো ফরম্যাটে যে হট সিটে বসে তাকে ভালো দেখতে চাই। আপনার ইচ্ছা হলে আপনি বলতে পারেন, আমার আমার আপত্তি নেই। ইচ্ছা না বাবজান, আপনি অনুমতি দিলে আমি ফোন দিব। এখন এটা যদি আমি বলি সে যদি শূন্য থাকে মনে করবো যে আমার এটা দুর্বলতা, কারণ তাহলে সে কি না দিই? সে আমার কাছ থেকে গেছে, যাওয়ার পরে কয়েকবার আসছে। 3 মাস যখন আমি তাহলে ছিলাম না দিই, সংক্ষেপে কথা বলতে শিখেন। বাবা খুদের একটা প্রবলেম, বাপ দুলান বেশি বলে, এটা আমি ইম্প্যাক্ট একটা বহু কথা বছর সবসময় থাকে, বলি। জীবনের শেষ দিন পর্যন্ত ইম্প্যাক্ট না থাকে। এটা আপনি ভুল বললেন। আমি 15 দিন বাবা আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি তখন সিগারেট ছাড়া কিছু তো খাই না। তো আমার 2টা ফ্রেন্ড আছে, ওরা বলতো হয়তো রেডু থামা, কথা বলতে থাকি। ও তখন থেকে সমস্যা ছিল? তখনই আগে কথা ছিল। বলি বেশি, আগে ওই থেকে সমস্যা কথা বলি। আমারও আছে, বাট আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি। যে বাই দ্য ওয়ে, বলবো আমরা কথা? বলেন বললেন আরে বেটা, তো ভাব নেওয়ার কিছু নাই। না না, আপনার ইচ্ছা, আপনি কথা কি ইচ্ছা চান আছে নাকি কিনা? না? বলেন, সমস্যা নাই। আমার পরিবারের লোকজন তো মানে ওকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমাকে বলে না। আমি জানতে চাই আপনি কি চাচ্ছেন কথা বলেন, বলতে? আপনার ইচ্ছা হলে বলেন। বিয়ে উনি করে থাকবে না, আপনি শালা থাকবেন, ঢং। আপনার ওয়াইফ। মেয়ে মানুষের ঢং দেখছি, ছেলে মানুষের এরকম বাঘ আছে। বলেন, সমস্যা কি? সে দুর্বল মনে করলে আমার কিছু আসা যায় না, তো কে কি মনে করলো এটা তো আমার কিছু আসা যায় না। তাহলে গুরু কথা বলার বাদ দরকারই দে। নেই। আমি চাইছিলাম কথা বলে ওকে কনভিন্স করি, কারণ আমি তো জানি আমি কিছু বুঝি আর না বুঝি কারো সার্টিফিকেট কোথায় দাঁড়ায় সেটা তো ভুল করতে পারি, সেজন্য হয়তো সে আমাকে অপদস্থ করতে পারে, বাট আমি মানুষের মন বুঝতে কখনো ভুল করিনি। বলেন কারণ তাহলে আমি কথা। জান প্রাণ ছেড়ে দিয়ে মানুষের মন আর কলিজাকে বোঝার চেষ্টা করি। যে আমার গেস্ট হয়, আজও আমি রাতে গিয়ে ঘুমাতে পারি না যদি কোনো কষ্টের গল্প শুনে যায় 17 বছর পরে, কারণ আমি আমার কলিজার সাথে তার কলিজা মিশায় দিই, আত্মার সাথে আত্মা মিশায় দিই। না আপনি বলেন, তার আপনার বুকের ইচ্ছা সাথে হলে আপনি বুক বলতে মিশায় পারেন, দিই। সমস্যা ওনার নেই। ইচ্ছা না। সো দিস ইজ দ্য থিং। আপনার যদি ইচ্ছা হয়। আমি পাগল হয়ে বলেন, যাই এই কারণে সমস্যা নেই। আমি তো স্পষ্টতই বুঝতে পারছি যে ওর জীবন অসম্পূর্ণ হয়ে আছে এবং এই জীবন একসময় নিঃশেষ করে ফেলবে যদি মেয়েটিকে খুঁজে না পায়। ও বলুক আর না বলুক, স্বীকার করুক আর না করুক, ওর প্রত্যেকটা পরতে পরতে এই মেয়েটা স্পষ্টতভাবে প্রতিভাত হয়ে আছে। যখন প্রোগ্রাম শুরু করেছে তখন কথা বলতে গিয়ে ওর বুক হু হু করে উঠেছে, কলিজা হাজির হয়ে
গেছে, মনে হচ্ছে প্লেটে করে গোটা কলিজাটা ছটপট করতে করতে আমার ঢাকা এফএম এর ক্যানভাসে রিপ্রেজেন্ট করেছে, অনলি কজ অফ দ্যাট পার্টিকুলার গার্ল। এত বেশি ভালোবাসে মেয়েটিকে। তখনই আমার বোঝা সারা আজাদের ভিতরে কি চলতেছে, আজাদের মধ্যে কিরকম কেমিক্যাল লোজা হচ্ছে, আজাদ কিরকম পাগলায় আছে সেই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আর সেই মেয়েটিকে ছাড়া কত বেশি অসম্পূর্ণ সে। কিন্তু ওই যে বললাম টুকটাক বউদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, মেয়েদের এটা একটা ফিতরত, মিনিমাম ফিতরত, যে একটু আড়ালে আবডালে ছোট করতে পারলে স্বামীদেরকে একটু খুশি হয়, স্বামীর দিককার পরিবারের লোকজনকে একটু এসেই একটু ঠেস ঠুস দিলে খুশি হয়। এটা সব পরিবারের ঘর ঘরকে কাহিনী, ডেলি সব তো এটার পরেই চলে। সো এই জিনিসগুলোর কারণে সে হয়তো নতুন করে আর তার কাছে ধরা দিতে চাচ্ছে না। বাট এটাই সত্য যে মেয়েটি তার জীবনে না আসলে আজাদের এই জীবনে আর কোনোদিন পরিপূর্ণতা পাবে না। সো আমার ভিতরে সত্যি ভিতরটা কষ্ট পাচ্ছিল, কাঁদতেছিল। তাই আমি ভাবছিলাম যে মেয়েটিকে বলবো যে সব বাদ দে, তোরা যদি একসাথে না থাকিস পৃথিবীর কোনো যায় আসবে না, তোরা শুধু কষ্ট পাবি, সব আবার নতুন করে শুরু কর। কিন্তু ও যেহেতু চাচ্ছে না, বাদ দিই, অনুষ্ঠান শেষ করলাম। নাহলে আমি চাচ্ছিলাম যে আমার রাগ না, আমি বলতেছি বলেন, চাইছিলাম আমার জন্যই বলেন, আমার জন্য বলেন, সে যা যা ভাবুক আমি চাচ্ছি সেটা না, আমি চাইছিলাম যে না, আমি চাচ্ছি আপনি বলেন, আমার কষ্ট পাচ্ছিলাম, আমি চাচ্ছি আপনি বলেন যান। ওকে কোনোভাবে আমি ওর জন্য যদি হাজির করে দিতে পারতাম মেয়েটিকে নিয়ে যদি একটা সুখের জীবন কাটাতে আমি চাচ্ছি আপনি বলেন। এবং মেয়েটির জন্য তো পাগল হয়ে আছে, আমি তো বুঝতে পারছি। সেটা যদি আমি কোনোভাবে করে পাগল হয়ে থাকলে আমি তাকে ঘৃণা করি। হ্যাঁ, ঘৃণা করুক, তারপর সে তাকে নিয়ে সংসার করতে চাই, এটা তো বুঝি, সেই জন্য বলছিলাম। কিন্তু সে যেহেতু এখন চাচ্ছে না, সো বাদ দি। সো প্রোগ্রাম শেষ করলাম। কিন্তু আমার ইচ্ছা ছিল আজকে সফলতার একটা গল্প নিয়ে মেয়েটিকে ওর কাছে হাজির করবো। আমার বিশ্বাস কোনোভাবেই মেয়েটি আমাকে ফিরিয়ে দিত না, এবং কালকে সকাল আজাদ তার ভালোবাসার মানুষটাকে নিয়ে ওটা সম্ভব না, আবার নতুন করে জীবনটা শুরু হতো। তো যেহেতু সে চাচ্ছে না, তাই বিদায় নিচ্ছি, বাদ দিই। তার ইচ্ছাই পূরণ হোক, তার আলাদা হচ্ছে আলাদা হোক, ভালো থাকুক আলাদাভাবে। বিদায় নিচ্ছে আজ। ঠিক আছে আজাদ, বাট ইচ্ছা ছিল যে তোমার জীবনটা সুখে বাসি বাঁচো। বলেন আপনি, আমি তো বললাম যে বলেন, বলেন, দেখি কাজ হয় কিনা। হয়তো আল্লাহ আপনার মাধ্যমে আপনার উসিলায় মিলাইতে পারেন। যেটা তুমি চাও না ভাই, আপনি যে আবার বলেন ঘৃণা করি, আমি চাই না। তুমি চাও না সেটা আমি বলে কি করব? না চাই না, আল্লাহ যদি, আমি তো চাইলে তো একদম হাত পা জোড়ে ধরতাম, তো এই টাইপের জুকনির মতো একদম মাছের মতো ধরতাম। আল্লাহ যদি চায় তাহলে আমার না চাওয়া না চাওয়াতে কিছু আসে যায় না। তোমার আগ্রহ যেহেতু না, আমি তো মানুষ, তোমার যেহেতু আগ্রহ না, নাহলে তো আমি চাইছিলাম যে একবারে কিভাবে কনভিন্স করে এখন তোমার সাথে সংসার। তাকে কিছু বলা মানে সে সব জায়গায় দুর্বলতা খুঁজে। এক্স্যাক্টলি, সো এই কারণে তো আমি আটকাই গেলাম। নাহলে আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে কাজটা হয়ে যেত। আজাদ ভাই, আল্লাহকে যখন আনলেন, আল্লাহ না চাইলে কিন্তু বিয়েও হতো না। না না, সো তুমি যেহেতু চাইলা না, নাহলে আজকে কেন জানি আমার হচ্ছে যে কাজটা হয়েই গেছিল প্রায়। যেহেতু মেয়েটাও চাই, মেয়েটার মধ্যে কোনো খারাপ চরিত্রগত কোনো ব্যাপার নাই, কিছু নাই। না, এই দুইটা জিনিস আমাদের আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। যদি তাহলে আপনি আজাদ ভাই চান, তাহলে আপনি একটা কল দেন। না, আমার কল রিসিভ করবেন না। বাদ দাও তাহলে, বাদ দি। ওকে, আমি কল দিলে রিসিভ করবেন না। আমি দিয়ে ট্রাই করতে পারি, মনে হয় না করবেন। না, মেসেজ দিয়ে বলছিলাম প্রোগ্রাম শোনার জন্য। কি নাম ওর? মানে আপনার যে নামে ভালোবেসে ডাকেন, অ্যাকচুয়াল নাম না বললেও হবে। ওটা তো অনেক নামে ডাকি। কি একটা পারফেক্ট নাম বলেন। না, আমরা ডাক নাম হলো দিনা। যে এখনো তো সেপারেটেড না আপনারা, রাইট? দেখেন আপনি ফোন দিলে ধরে কিনা। বাট আজাদ ধরবে না। আজাদের মতো মানুষকে, আজাদ ফোন দিচ্ছে, দিনা ফোনটা ধরো। আমার যদি মনে হয় যদি সত্যি প্রোগ্রাম দেখে থাকো বা দেখতেছো, সো প্লিজ ফোনটা ধরো, অনলি কজ অফ মি, আমার জন্য হলেও ফোনটা ধরো। আর আজাদ, আচ্ছা তো কল দেওয়ার কথা বলতেছে, শুনতে শুনে ব্লক করে রাখছে। তো তুমি ফোন দাও দিনা, আমি তোমার ফোনের অপেক্ষা করতেছি। আর বাই দিস টাইম আমি প্রোগ্রামের শেষের দিকে নিয়ে আসছি। আজাদ, আমি আপনার জন্য অনেক আফসোস আমার, কারণ এবং তার চেয়ে তো অনেক বেশি আফসোস আপনার পরিবারের লোকজন আমার মনে হয় দিনাকে অনেক বেশি সাপোর্ট করে, রাইট? হ্যাঁ বলেন জোরে। হ্যাঁ, কারণ তারা সে বলে আমি খারাপ, আমার পরিবার খারাপ, তো তার দৃষ্টিতে সে যে বলে খারাপ। এখন আমি ফিনিশিং এর দিকে আসতেছি। সাপোর্ট করে না পরিবারের লোকজন? মজার ব্যাপার কি জানেন, আমিও সাপোর্ট করতেছি দিনাকে। আমার অভিজ্ঞতা যে
18-20 বছরের সে অভিজ্ঞতা থেকে বলতেছি, এই মেয়েটি অসম্ভব রকমের লক্ষ্যে একটি মেয়ে। যে কথাগুলো বলেছেন আপনি ওর কমপ্লেন নিয়ে, একটাই কমপ্লেন দিয়েছেন, সেটি হচ্ছে যে ছোট করা। এইটা কিছু ফিতরত, বাই ডিফল্ট কিছু ফিতরত পার্টনারদের মধ্যে। ধর্মীয়ভাবে সে আমার কোনো বাধ্যবাধকতা একটা সেকেন্ড পার্টনারদের মধ্যে এই ফিতরত থাকে, এটা কোনো দোষের কিছু না। আপনি হচ্ছেন অসম্ভব রকমের আবেগপ্রবণ বেকুব টাইপের একজন মানুষ, আর অসম্ভব রকমের স্বার্থপরের মতো নিজের মাস্তির মধ্যে জীবনটাকে পার করেছেন। কোনো কারণবশত, কোনো কারণ ছাড়াই বিয়ের 6 মাসের মধ্যে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করেছেন। 6 মাসের মধ্যে যে কৌতূহলবশত অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে যেতে পারে, এবং সেই অ্যাডিকশনের কারণে সেই মেয়েটি তারপরে যদি সংসারটাকে কন্টিনিউ করার চেষ্টা করে, সেটি তার মহানুভবতা। না, ওই যে আমি শেষ করি। ঘুরতাম। আমি শেষ করি। আপনি পুতুল হননি। না, যেই ওই যেই ওষুধ খাইতাম 5-6 আমি। মাসের সম্পর্কের পর কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া যে মানুষটা এই ধরনের অ্যাডিকশনে জড়িয়ে যেতে পারে, তার কোনো Addiction রকমের ছিল, অশান্তি ছিল। ব্যাখ্যা চলতে পারে না। অশান্তি ছিল। এবং একজন বাবাখোরের স্বরূপ কেমন আমি কাছ থেকে দেখেছি, বন্ধু বান্ধব কাছের মানুষজনকে কাছ থেকে দেখেছি। আমি যে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিতে পারি, কারণ আমি সব খারাপ আর অন্ধকার জগৎকে কাছ থেকে দেখেছি এবং ঘুরে এসেছি, এবং প্রতিদিন এই অন্ধকার জগতের ভেতর দিয়ে আমি প্রবেশ করি। তাই এজন্য আমার পক্ষে কমন পড়ে যায়, এজন্য আমার পক্ষে সহজভাবে তাকে ফিল্টারিং করাটা, তাকে স্ক্যানিং করাটা সহজ হয়ে যায়। আপনার চাইতে বয়সে যেমন বড়, তার চাইতে আমার প্রজ্ঞা এরকম। অসম্ভব নোংরা পৃথিবীতে আপনি কল্পনা করতে পারবেন না যে প্রস কোয়ার্টার থেকে শুরু করে অ্যাডিকশনের সবচেয়ে খারাপ জগৎ পর্যন্ত সব জায়গাতে এতসামের বিচরণ। তার মানে আমি এটা বলতেছি না যে আমি ওই সব জায়গাগুলো অ্যাভেল করতেছি, বাট এটা বলতেছি যে সব জায়গাতে আমার বিচরণ, যে কারণে আমি কোনো না কোনো চেহারার আদলে ধরতে পারি যে মানুষটা অ্যাকচুয়ালি কি। আপনার জীবনে সত্যিকার অর্থে আজ পর্যন্ত, ভবিষ্যতে কি করবেন জানি না, 44 চলে মনে হয় আপনার, এই 44-45, আজ পর্যন্ত কাজ করার মতো কোনো কাজ আপনি জীবনে করেননি, যে কাজটা নিয়ে গর্ব করা যেতে পারে। যদি সম্ভব হয় সেরকম পৌরুষদীপ্ত কাজ নিয়ে ফিরে আসেন। আর যে কাজগুলো করেছেন সেটি হচ্ছে আপনার মাস্তির জন্য, আপনার ব্যক্তিগত মানসিকতা পরিপূর্ণ চরিতার্থ করার জন্য সেই কাজগুলো করেছেন। এবং মেয়েটির প্রশ্ন আমার অসম্ভব রকমের শ্রদ্ধাবোধ। মেয়েটি যেন আপনার ব্লগ খুলে দেয়, আমি মেয়েটির সাথে একটু কথা বলতে আসলেই মন চাচ্ছে, নট অনলি কজ অফ ইউ, মেয়েটির প্রতি শ্রদ্ধাবোধ থেকে। আরেকবার ফোন দেন তো, দেখেন তো ফোন ধরে কিনা। আপনি ফোনটা ওপেন করেন, দেখে ফোন দেন। আপনি তো আমি ওর পক্ষেই 100%। না, এখন এটাই সমস্যা হলো যে 100% নির্যাতিত হয় আর বিচার নাই। ছেলেরা মেয়েদের পক্ষ নেয়। আমি 100% মেয়েদের পক্ষ নেই, ছেলেরও আমি খারাপ। আপনি আমাকে গালি দেন, মার দেন, গালি দিব না তো। আমার পরিবারের লোকজন আমাকে যে জায়গায় সাপোর্ট করেন ওই জায়গায় আমি ওরকম ওই জায়গায় তো আপনি করবেনই না। আমি খারাপ, আমি এতই বেকুব, আমি অনেক চোট টাইপের, বোকা টাইপের। আমি আপনার বউকে নিরঙ্কুশভাবে পাগলের মতো সমর্থন করতেছি, এবং আমি এটাও বিশ্বাস করি যে বিয়ের 6 মাসের মধ্যে, যেখানে মেহেদির রং পর্যন্ত ফাঁকা হয় না, কেমনে আপনাকে একটা কম বয়সী মেয়ে এত অসম্ভব সুন্দরী আপনি বলছিলেন, বারবার বলছিলেন চাওয়ার থেকে বেশি পেয়ে, আপনি বলছেন চাওয়ার থেকে বেশি পেয়েছিলেন। সে পাইছে, আচ্ছা ভালো কথা। সৌন্দর্যের কথা বলছিলেন যে এরকম সৌন্দর্য আর হয় না আমার চোখে দেখা, তাই তো বলেছেন? যেমন তাই তো বলছেন। ও ফোন দিবে আমি জানি, সে না দিবে আমি জানি। সাউন্ড দাও। আচ্ছা, তোমার বউকে আমি আমার মেয়ের দরজা দিয়ে বা বোনের দরজা দিয়ে জান বলে সম্বোধন করবো, মাইন্ড করিস না বাপ, তো যেহেতু তোদের বউ এখনো, তাই তো? জান, অনেক শ্রদ্ধা তোর জন্য, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম জান, অনেক শ্রদ্ধা তোর জন্য। তোকে আমি দেখিনি, তোর কথা শুনিনি, কিন্তু তোর গল্প শুনে ভেবেছি তুই অসম্ভব লক্ষ্মীমন্ত একটা মেয়ে। সো আমার তোর ব্যাপারে কোনো রিগ্রেট নাই। আমি লাইভে আছি, গোটা বিশ্ব প্রোগ্রাম শুনতেছে, তো তোর জন্য আমার অনেক শ্রদ্ধা। আমি তোকে তুই বলে সম্বোধন করছি, আর জান বলছি এই সোর্স থেকে যে তুই আমার কন্যা সন্তানের মতো অথবা আমার বোনের মতো, সেটাকে মাথায় রেখে। সো তোর বর যাই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, তোর জন্য আমার অনেক শ্রদ্ধা বাপ। এরকম একটা আমি লিটারালি বলতেছি, ওর সম্বন্ধে যে ধারণা আমার তৈরি হয়েছে গল্প শুনে, এরকম একটা ক্র্যাক পার্সোনালিটির সাথে যদি সংসার পার করতে পেরেছিস, তোর মতো লক্ষ্মীমন্ত মেয়ে এখনো পৃথিবীর কর্নারে বাংলাদেশের আদলে, বাঙালির আদলে থাকে বিদায় পারছিস। আর যে দোষের কথাগুলো, হ্যাঁ বাবজা বল। আজকে আমাদের অ্যানিভার্সারি। আজকে ম্যারেজ ডে তোদের, দিনা? আজকে
11 বছর পূর্ণ হলো। 11 বছর? আর 1 বছর পর তোদের এক যুগ দিনা। এই তোর বড় ভাইয়ের জায়গা থেকে একটা কি বলবো তোকে, কি দিই বলতো, কি পছন্দ তোর বল? ভাইয়া দোয়া করবেন শুধু যেন আচ্ছা দোয়া কেমনে করি রে শালা, তোর ডিভোর্স হয়ে যাচ্ছে, ওর ডিভোর্স হয়ে যাচ্ছে, কেমনে দোয়া করি আমি? তোকে কি সামনের পথটা যেন ভাইয়া আমি খুব সহজভাবে সরলভাবে কাটাতে আরে তো অ্যানিভার্সারি আমি শুভকামনা দেবো, কেমনে সফল ভাবে কালাবে? ও তো বেটা নাই, তুইও নাই, দুজনকে ডিভোর্স দিয়ে দিয়েছিস। জি ভাইয়া, সে আসলে আমাকে বাধ্য করেছে। তো তাই যদি হয় তো আমি অ্যানিভার্সারি শুভকামনা কেমনে করবো ক? এটা তো হ্যাপি বার্থডে না, আমি তোকে বলবো যে একা একা তুই ভালো থাকিস মন। এই তো বোন হিসেবে না আমি শুভকামনা অ্যানিভার্সারি কেমনে দিব? বাট শোন, বিশ্বাস কর, তোকে আমি চিনতে ভুল করিনি। তোর ভাই হিসেবে বল আর যে হিসাবে বল, আমি তোকে চিনতে ভুল করিনি। যে কারণে এত গল্প শোনার পরেও আমি একটা বারও তোর বিরুদ্ধে কথা বলিনি। আমি চোখ বন্ধ করে বলেছি অসম্ভব লক্ষ্মী একটা মেয়ে, তোর কপাল আজাদ, যেরকম মেয়ের সান্নিধ্য তুই পেয়েছিস, এই কথাই বলেছি। আর যে দোষের কথাগুলো বলেছে যে আমাকে শুধু ছোট কর, আর কোন দোষ বলনি। ও বাই দ্য ওয়ে, তোর স্বামী কিন্তু একদিক দিয়ে ভালো, এখনো তো স্বামী 90 দিন পার হয়নি। একদিক দিয়ে ভালো যে একটা বারের জন্য বলেনি যে তোর মধ্যে চরিত্রগত সমস্যা ছিল বা অন্য কিছু সমস্যা ছিল, শুধু সে বলেছে আমাকে ছোট করে, আমাকে শুধু ছোট করে, এই একটা কথাই বলেছে। ওর ভিতরেও ভাইয়া চরিত্রগত সমস্যা নাই, এইটা আমরা দুইজনই এই শালা শোন, তাহলে সংসার কর, সুখে থাক, আর কথা বলিস না, আর কথা বলিস না, ভালো থাক। ভাইয়া এই পৃথিবী থাম, এই পৃথিবীতে আমার কথা শোন আগে, এই পৃথিবীতে অসম্ভব রকমের নোংরামিতে ভরে গেছে চারপাশ। একটা মুহূর্তের জন্য কোনো ছেলে বা কোনো মেয়ে পরকীয়া বা নোংরামি ছাড়া বাঁচতে পারতেছে না। সেই জায়গায় যদি তোর স্বামীকে নিয়ে তুই সার্টিফিকেট দিতে পারিস যে ওর মধ্যে নোংরামি নাই, আর তোর স্বামী যদি তোকে নিয়ে 11 বছর পর সার্টিফিকেট দেয় যে আমার বউয়ের মধ্যে কোনো নোংরামি নাই, শুধু আমাকে ছোট করে, তাহলে তোদের মধ্যে এখনো বহু পথ চলা বাকি। আর আমি দোয়া করি তোদের ঔরসের সন্তান জন্ম নেই, সবকিছু ঠিক হতে বাধ্য। পথ চলার বাকি নাই ভাইয়া, 1 মিনিট আমার কথা শুনে না। না আমি কিছু শুনতে চাই না, আমি তোদের কষ্টের কথা শুনতে চাই না। যদি পারিস এই পাগলা ভাইকে খবর কথা দিতে পারিস কিনা দেখ, যে আরেকবার জীবনটাকে চোখ মেলে দেখা। ভাইয়া সে অলরেডি আমার নামে মামলা করেছে। আরে সব তুলে নিবে এখন 1 সেকেন্ডের মধ্যে। আমরা করিনি। মামলা করেনি, ফালতু কথা কি কস? এই আজাদ, কি মামলা করছিস তুই? না না জোরে কথা কর। মামলা করি নাই। ভালো করে কর। মামলা করি নাই, লিগ্যাল নোটিশ পাঠাইছি। ওটা লিগ্যাল নোটিশ কোড পাঠাইছিস? ওটা লিগ্যাল নোটিশ, ডিভোর্স এই মামলা করেনি, তুই ডিভোর্স দিয়েছিস তাই অভিমানে ও একটা লিগ্যাল নোটিশ পাঠাইছে, মামলা না এটা, না বুঝে কি করস? এই মামলা করছিস তুই? আমার এলাকায় সে আমার কোনো মান সম্মান রাখে নাই। আচ্ছা আচ্ছা শোন, আরে শালা সব ধরতে গেলে সংসার টিকে না, পৃথিবী টিকে না। এটা আমার সামনে বসা লক্ষ মানুষ শুনতেছে। মামলা করছিস নি তুই? না। তুই কি করছিস? একটা লিগ্যাল নোটিশ পাঠাইছিস, তাও রাগে না, অভিমানে। তোকে পাঠাইছে তাই পাঠাইছিস, সেই তো। আমি তো তালাক দিতাম না, সে দিছে এই জন্য আমি দিছে দেখে পাঠাইছিস, তাই তো? বুঝছস নি কাহিনী? আপনি তার রূপটা দেখছেন না। না রূপ তো আমি দেখছি, 11 বছরের রূপটা। আর আমি দেখছি, সব গল্প শুনেছি। আচ্ছা তুই কেন আমাকে এই প্রশংসা করতেছিস না যে দুনিয়ার গল্প করতেছে নিজের সম্বন্ধে, তোর কথা বা বলছে নিজে, কিন্তু আমি তোকে ওর কথা বিশ্বাস করি না। আমি বলেছি যে তুই যত যাই বুঝা, আমার কাছে মনে হয়েছে যে লক্ষ্মী একটা মেয়েকে তুই ঘরে তুলেছিলি, এই কথাই বলেছি। কয়বার বলেছি আজাদ? কথা ঠিক না বেঠিক? অনেকবার বলছেন। এর জন্য আমার সম্বন্ধেও খারাপ ধারণা পোষণ করছে সবাই এবং আমাকে চিটার বাটপার ভাবতেছে। না চিটার বাটপার বলিনি আমি। কিন্তু তোর বইয়ের সাথে যাকে আমি বোন বলে সম্বোধন করলাম, কোন পূর্ব পরিচয় ছিল নাকি আমার? নাকি আমি ভাই তোকে দেখেছি স্টুডিওতে আসার আগে একবার দেখেছি তোরে? তাহলে আমি তোর গল্প শুনে আমার মনে হয়েছে যে তোর মধ্যে যত ফটকামি আছে, আর এই মেয়েটি লক্ষ্মী। আর মনে হয়েছে কি জান দিব এটার জন্য 18 বছর এই চেয়ারে বসতেছি, আল্লাহ আমাকে এই বোধটা তৈরি করেছে, আমার মধ্যে এই বোধ তৈরি হয়েছে। এজন্য তো জান দেওয়ার কিছু না, আমার মধ্যে তৈরি হয়েছে। না যখন ভালো ভালো, যখন খারাপ খারাপই আমার মনে হয়েছে। বাপ এখন কিছু করা নাই, তোর পরিবার এরকম চিন্তা করে, যেমনটা বলছিলি যে সব দোষ আমার ছেলের, আমার বৌমা ঠিক, এমন তো বললি। তোর বড় ভাই সবাই এটাই বলে, তোর মা তো আর বেঁচে নাই, বাবা তো আগেই ছিল না, তোর ভাইরাই তো সব, ওরাও তো বলে যে আমার বৌমা, আমাদের বৌমাই ভালো, এই সালাই খারাপ। কিন্তু ডাইরেক্ট আমাকে বলে না, কিন্তু বলে তো এটাই, বুঝাই তো এটাই। আমারও ধারণা এখন তৈরি হয়েছে, জান দিলে জান দিবে, মারলে মার। বাট তোর বইয়ের তোর বউকে আমার প্রোগ্রামে ছিল, তুই ছিলি, কিন্তু ভাই তোর গল্প শুনে আমার মনে হয়েছে যে তুই খারাপ, যত ভালো এই মেয়েটি। আর শোন, গোটা পৃথিবীর কিচ্ছু যায় আসবে না তোর একসাথে না হলে, শুধু যায় আসবে তোদের দুইজনের। কারণ আজকের পৃথিবীতে, নোংরা পৃথিবীতে এখন পর্যন্ত তুই এবং তোর স্বামী দুইজন দুজনকে ভালোবেসে একসাথে থাকতে পারতেছিস, এটা অনেক টাফ এই পৃথিবীতে ভালো থাকা।
খুবই টাফ। পৃথিবী দেখতেছিস না আশপাশে? এই যে তুই সার্টিফিকেট দিলি লক্ষ মানুষের সামনে যে আমার স্বামীর মধ্যে 8 দোষ থাকুক, সে কোনো পরকীয়া বা কোনো মেয়ের সম্পর্কে জড়িয়ে যায় না, আর তোর স্বামী 1000বার বলতেছে ওর মধ্যে কোনো খারাপ কিছু নাই, শুধু আমাকে ছোট করে, আমাকে যেন ছোট না করে, তোর চোখে বড় হতে চায়। কত ছোট মানুষই চাওয়া, দেখ একদম বাচ্চা মানুষের মতো চাওয়া, তোর কাছে হিরো হতে চায়। ডিভোর্স তো সে আমাকে দিয়েছে। আরে এটা তো পরের কথা। আরে বদটা এই কথা শোন, তোর স্বামী তো তোর হিরো হওয়ার কথা না, তুই যখন উল্টা পাল্টা ছোট করিস তোর যে কষ্ট লাগে সেটাই চাইছে। ও তো বলেনি একটা বার তোর সম্বন্ধে কোনো দোষের কথা। আমি বারবার বলছিলাম তাহলে মনে হয় পরকীয়া জড়িত হয়েছে না রে, তো বলছে না 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 কিচ্ছু না, ও খারাপ কিছু নাই, খবরদার এগুলো বলবেন না, ও শুধু আমাকে ছোট করে। না আমার ভাই বোনও কেউ কিছু খারাপ মন্তব্য করলে আমি বলি যে না ওইগুলো, ও সারাদিন বলে যে না কোনো খারাপ নাই, শুধু আমাকে ছোট করে। এই যে তুই যেন ছোট না করিস, পৃথিবীর কাছে ও একটা হয়তো অসুন্দর মানুষ হতে পারে, কিন্তু তুই তোর বউ, তোর কাছে তো শাহরুখ খান হতে চায়, তো একটু অভিনয় করে ওকে শাহরুখ খান বানিয়ে রাখ। দোষের কি এই চাওয়াটায়? হ্যাঁ জিজ্ঞেস করেন বানিয়ে রাখছিলাম কিনা, তাকেই জিজ্ঞেস করেন। এই যে তুই ছোট করিস, তোর ওর এই ভালো না, ওর পোশাক সেন্স ভালো না, ওর অমুক ভালো না, এই ভালো না, আমার ঘরেও আমাকে করে, এটা তোদের মেয়েদের ফিতরত এটা। হ্যাঁ আমি তো চাইবই যে আমার হাজবেন্ড স্মার্ট থাকুক সবার কাছে। আচ্ছা যাই হোক, তোদের মধ্যে কিন্তু সম্পর্ক কিছুই শেষ হয়ে যায়নি। কাছে আয়, কাছে থেকে ভালো থাক তোরা দুইজন, আমি ভাই হিসেবে অনেক খুশি থাকবো। না কাহিনী করিস না যে প্রোগ্রাম শেষ করতেছি, সময় অলরেডি পার হয়ে গেছে। ভালো থাক, এই জীবন পাবি না আর। আমরা তো মুসলিম, আমরা তো হিন্দু না, না যে পরজন্মে আরেকবার দেখা হবে। জি সবচেয়ে বড় কথা তোদের মধ্যে এই জিনিসটা এখনো পর্যন্ত বর্তমান, যে দুইজন দুজনকে মিস করিস। যেমন এই ছেলেটা কথা বলতে এসে, তুই কি দেখছিস কিনা জানি না, প্রোগ্রাম স্টার্টিং এ কাঁদতে শুরু করেছে। আমি তখন এখন বললাম যে তুই তোর মায়ের জন্য কাঁদিসনি, তোর ভাই যে বাপ তুললো তার জন্য কাঁদিসনি, কাঁদছো শুধু তোর বইয়ের জন্য, ঠিক না বেঠিক? বলেছে হ্যাঁ ওইটাই, কি বলবো, ওকে তো ভুলতে পারি না, এত ভালোবেসে যত্ন করে কেমনে বলছি যে তোমার একটা হাসি আমি বলতে পারি না, এই কথাই বলছে। সো তোদের মধ্যে মহব্বত কমেনি, নাম্বার 1। নাম্বার 2, না ভাইয়া দূরে শেষ হয়েছে, আমি সত্যি চাই নাই। আরে বেটা কাছে আয়। কোন শালার ঘাড়ে কয়টা মাথা যে তোরা কাছে আসলে কে বাধা দিবে? তোরা দুইজনকে মহব্বত করিস, তোরা দুইজনের সম্বন্ধে ভালো ধারণা পোষণ করিস। তোর স্বামী ছোট্ট ছেলে মানুষে একটা কমপ্লেন যে আমাকে যেন ছোট না করে, ও আমাকে সালমান খান বানিয়ে রাখুক। এইটা ওর কমপ্লেন না, গত 11 বছর আমি আমার এই আমার সামনে বলেছে, লক্ষ মানুষকে হাজির করে এই একটা কথাই বলেছে যে আমাকে শুধু ছোট করে, আমাকে শুধু ছোট করে। বলার তো কিছু নাই, এটা আমাকে বললেই হইতো, সে অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমাকে যদি বলতো। আরে সবই বলবে, আমরা পুরুষ না? আমরা কি তোদের কাছে এখন হাত পা ছেড়ে দিয়ে সারেন্ডার করবো নাকি? তুই কি চাস যে তোর ভাবির কাছে আমি সবচেয়ে সারেন্ডার করবো? প্রশ্নই আসে না। আমি পৃথিবীর সবচেয়ে 2 নম্বর দুর্বল মানুষ হতে পারে, আমি তার সারেন্ডার করতে পারি না। বুঝছস না বুঝিস না আমার কথা? জি ভাই বুঝতে পারছি। তোর সলিড কোনো কমপ্লেন থাকলে বল, তোর জন্য সময় 1 মিনিট। আর যদি কমপ্লেন না থাকে বানায় কিছু বলিস না। না আমি বানায় কিছুই বলবো না। সে আমার যত আত্মীয় স্বজন যা আছে সবাইকে মানে যত বিশ্রী ভাষায় গালাগালি করা যায়, আমাকে বেশ্যা বানানো যায়, সে তাই করেছে। এ তো স্বীকার করতেছে যে তোর কোনো চরিত্রগত প্রবলেম নাই, বলছেই তো। মেসেজ এগুলো সব আছে এভিডেন্স। আমার এলাকায় যেই ভাবে আমার বাবা মাকে ছোট করা যায় সে আজাদ, আজাদ এগুলো করছিস কেন? তাই ওই যে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে সে ইয়ে করছে, এই জন্য আমি বলছি যে এগুলি কে করছে, আমার বাইরে মেসেজ দিয়ে নানান ধরনের মানে রাগে ওই গালিটা ব্যবহার করেছিস নাকি তুই মেন করিস যে তোর বউ এরকম? রাগে না 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 4 মাস ধরে এগুলো করতেছে, ইনস্ট্যান্ট করেই। না না এখন যেটা আমার সামনে বললো যে রাগে ওটা গালি হিসেবে ব্যবহার করেছি, আমি বিশ্বাস করি না যে আমার বউ এরকম। না ও চরিত্র নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আরেকবার বল। চরিত্র নিয়ে সন্দেহ। আরে শালা আরেকবার কহ। ওর চরিত্র নিয়ে আমার কোনো সন্দেহ তখন নেই। কি বাবা খেয়ে প্যাক প্যাক করতেছিলি আর পরিবারের কাছে সব গালি দিয়েছিলি? তাইলে ওর পরিবারের কাছে না, বলছিস তো তুই কথা প্রসঙ্গে, গালি দিয়েছিস। কথা প্রসঙ্গে ওই কিছু গালি দিছিস কেন? ওই শব্দ ব্যবহার করে অস্বীকার করছে, ওই শব্দ ব্যবহার করে গালি দিছিস কেন? অস্বীকার করছে যে এইগুলি আমি নেই না, এগুলি করি না। আচ্ছা ওই গালিটা কি গালিই ছিল নাকি ওকে মিন করিস যে মেয়েটার চরিত্র এরকম? মিন করছে আমার সমস্যা। আরে বলছে তো তোকে, কথা শোন। তাইলে তো বলতাম না যে তার চরিত্র ঠিক আছে, সন্দেহ করি না। প্রথম থেকে সে কথা তুই বলছিস, সেটা তো ঠিক আছে। শোন, এটা রাগের কথা এবং গালির কথা। আচ্ছা তারপর বল, আর কি দোষ বল। আর হচ্ছে সে যদি আমাকে হাজবেন্ড হিসেবে কিছু উপহার দিয়ে থাকে, কোনো কিছু হলেই সেটা ফেরত চাওয়া কি ধরনের মানে উপহার না, উপহার না, ওইগুলো ব্যবহার করতে দেওয়া হয়েছে। আপনি তো
বউকে দিচ্ছেন, তাই না? কিছু উপহার হলে দেওয়া হয় নাই। বলবেন যে এটা আমাকে ফেরত দিন, ওইগুলো আমাকে ফেরত ওইগুলো দিন। এরপর না, এই জিনিসটা নিয়েই ওর এই কথাগুলি বলা, গালি দেওয়া। তুই কারণ ব্যবহার আমি- করতে দিছিলি হ্যাঁ, ব্যবহার করতে দেওয়া হয়েছে। একদম অন টাইম পুরোটা দিয়ে দেওয়া না, না, তাই তো? যেগুলি ব্যবহার করতে দিছি ওগুলো আমি চাই না, গিফট যেগুলো দিছি ওগুলি চাই না। না, তুই আর কিছু জিনিস ছিল সেটা ব্যবহার করতে দিয়েছিস, একেবারে দিয়ে দেওয়া না। না না, সেই- ওইগুলি জাকাত আমি দিছি। আপনারা ইউটিউবে দেখতে পাবেন যে সম্পদ যা জাকাত তার। আমি এত তোকে ধর্মীয় এত রেফারেন্স দিস না, কারণ তুই নিজে মেনটেন করিস না। ওগুলা বললে আমার গা জ্বলতেছে বেটা। আচ্ছা ঠিক আছে। পাঞ্জাবি পরার মানেই না তুই না। ধর্মের একটা ফতোয়াবাজ হয়ে না, গেলি। না। তুই যে ধর্মের আশপাশে নাই, একটু বোঝার মতো জ্ঞান তো আমার আছে। অ্যাটলিস্ট এটার জন্য আর যাই হোক বাবা খাইতি না তুই। হ্যাঁ, এবার বল, তুই বলছিলি যে কি যেন বললি? হ্যাঁ, এই যে আমাকে যে দিয়েছে, এই দিয়েছে, শোন দেনা শোন, দেওয়ার কথাটা সে বলতেছে যে আমি যেটা দিয়েছি সেটা তো দিয়েছি, ওটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু কিছু এর মধ্যে কিছু সিলেক্টিভ জিনিস ছিল যেটা ব্যবহার করার জন্য, সেইটার ক্ষেত্রে আমি বলেছি শুধু ব্যবহার করার জন্য, এটা গিফট ছিল না। এটা বলতেই পারে, এটা তো খুব খুব ইন্টারনালি খুব সিলি ব্যাপার, এটা তো এমন কোনো বড় ইস্যু না। তারপর বল দিনা, তারপর বল। ভাইয়া এটা সিলি ব্যাপার, আপনি আপনার ওয়াইফকে ব্যবহারের জন্য দিয়েছেন। আহা। তার মানে আপনাদের রিলেশন না থাকে আপনি সেটা দিয়ে আসবেন, তার থেকে কেড়ে গালাগালি করে মামলা করে, তাই তো? না দিলে না, এটার মানে হচ্ছে যখন রাগে ভুগতেছি আমি, ফুসতেছি, তখন কি করলে তোকে ছোট করা যায়। যেমন গালিটা দিয়েছে, ওই গালিটা কি মিন করে দেওয়া? যে গালিটার কথা তুই বললি সেটা কি মিন করে দেওয়া না? তো তুই নিজেও বিশ্বাস করি যে সে তোকে ওইভাবে দেখে না, কিন্তু তুই এটা বললে তুই কষ্ট পাবি, তাই ওটা বলেছিল। আর ওই সব বললে তুই কষ্ট পাবি, সেজন্য ওই প্রসঙ্গগুলো বলেছিল। আমি কি বুঝাতে পারছি? নেক্সট বল। আর সে বাসায় আমাকে মেরে ফেলার জন্য ব্যবস্থা করে হ্যাঁ, গেছে, কি রে শালা? কারেন্টের লাইন না, দিয়ে। মেরে যেন ফেলার আমি জন্য না। দরজা খুলে কারেন্টের আমি লাইনে? যেন কারেন্টের লাইন আপনার গুরু আমার, আপনি বলেন আমি 220 যাই স্যার, এখন ধরতে পারবো, কিচ্ছু হয় না। তা আমি এসি 220 মারা দেখা তুই, আমি তো মরে যাব, না, আমি উড়বো না। আমার বোন তো মরে যাবে। সেই না। লাইন আমাকে দিয়ে গেছে, আমাকে যদি মারা- আর্থিং না মারা পায় তাহলে আপনি মারার কিছু জন্য হয় না। ভাইয়া। তো আপনি এটা দিয়েছেন কেন? এটা দিয়েছি যে কারেন্টের কাজ করে মেইনটেনেন্স। বাসায় সে ঢুকছে কিনা, কারণ আমার তো মোবাইল আপনার এই অ্যাপস আছে লাইনে সে ডেস্কটপ, দিয়ে গেছে, আমি যেন মারা যে আমি কত টাকা আছে সে বাসায় ঢুকছে কিনা এটা বোঝার জন্য। তখন কে কোথায় মরে যাবে, তখন আমাকে ধরে নিয়ে যাবে পুলিশ। এটা বোঝা ভাইয়া, যাবে। জি, এর জন্য আমার ফ্যামিলি চাচ্ছে না আসলে বাদ দেন। যে আমাকে মেরে ফেলবে সে। কি করছিলি তুই এটা? ওটা আমি দেখতে চাইছি যে সে বাসায় ঢুকে কিনা, কারণ আমি বাসার এসি ফ্যান সবকিছু আপনি চালায় ঠিক আসছি। করছেন? যে 3 দিন পরে আমি দেখলাম যে এটা রিডিং কমছে, আর টাকা আছে কিনা, দিয়ে যে 193 টাকা আছে। পরে আর আমি বলছি যে বাসায় ঢুকছিলা, না হলে তো এখন পর্যন্ত 3 দিন পর্যন্ত এসি চালায় আর রাখলে যদি বিল আর্ট পাবো না। করে মরে যেত তাহলে? না, আর তো অল টাইম স্যান্ডেল পরে থাকে, আর 3 তলাতে স্যান্ডেল ছাড়া যদি ঢুকতো? স্যান্ডেল ছাড়া ঢুকলে সেটাই কিছু চিন্তা হবে না। করে এক সেকেন্ড, স্যান্ডেল ছাড়া ঢুকতো যদি? কিছু হতো না, কেন? কিছু হতো না। আর্ট করা আছে তো, কেন হবে না? কোনটা art করা আছে? আমিও তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড। টাইলসে তো আর্থ হয় না, অফকোর্স না। অফকোর্স। শুকনো মাটিতে আর্থ হয় না, শুকনো কিছুতে আর্থ হয় না। আপনি এটাতে হাজার যদি করেন হোয়াট আপনার ইফ আর্থ হবে না। ভেজা থাকতো? ফ্লোর ভিজে থাকবে কেন? বাসার দরজা ওটাই আমি পারে। আমি পায়ে হেঁটে ঢুকতেছি, যদি ঢুকার সময় তোর অন্য বাড়ির বাচ্চা পেশাব করছে, পেশাব পায়ে লাগছে, দেন ঘরে ঢুকলো। বাসার সামনে কোনো ইয়া নেই, বাচ্চা নেই, রাস্তার ময়লা পায়ে থাকতে পারে, পায়ে কাদামাটি পাঁচতলায় লেগে বাসা, গেছে। কাদামাটি লাগবে। প্রোগ্রাম শেষ করছি, দেনা ভালো থাকিস। যে কোনো সিদ্ধান্ত যে কোনো অবস্থাতে নিতান্তই তোর, আর আমি তোকে সমর্থন করতেছি। তুই অসম্ভব লক্ষ্মীমন্ত একটা মেয়ে, Thank you, এবং আমি thank you, চাই sir. যে কোনো অবস্থাতে তুই কারোর সাথে, যার সাথে ছিলি তার সাথে বা অন্য কোনো ঘরে সুখে থাক, জি। আর জীবনটাকে অনেক বড় করে বাঁচ। আর তোদের মতো মেয়েকে হারিয়ে এদের মতো আজাদরা যেন সবসময় ছটফট করতে থাকে আর বুক চাপড়াতে থাকে। কি ভুল জি, করেছি স্যার, দোয়া জীবনে, করবেন। সেই দোয়া থাকলো তোর জন্য। আর এই শেষ মুহূর্তে বিদায় নিচ্ছে আজাদ তোর কাছ থেকে। জীবনে যা করেছিস করেছিস, এ ধরনের এক্সপেরিমেন্ট করিস না, যেটার জন্য বহু মানুষের কষ্টের কারণ হওয়া যায়। লাস্ট কথা শুনে আমি অসম্ভব রকমের স্টান্ট, যে এরকম বাবার এরকমের স্টান্টবাজি করেছি, এটা বাবাখোরদের পক্ষে সম্ভব। এটা এই জন্য তোর জন্য আমি অবাক হইনি। বাবাখোররা বিভিন্ন রকমের ফ্যান্সি টাইপের অ্যাটিটিউডের মধ্যে থাকে, যে কারণে তোর যে এক্সপার্টিস, যদিও অল্পবিদ্যা ভয়ঙ্করী, তুই খুব বেশি ট্যালেন্টেড ছেলে আমার কোনোভাবেই মনে হয়নি। তো অল্পবিদ্যা ভয়ঙ্করী তুই যতটুকু জানিস তারপরে বেস করে এরকম শর্ট সার্কিট এই সেই করে রেখেছিলি। কিন্তু তুই এটা মানতে পারিস না যে কোনো সময় তোর ওই প্রিয়তমা মেয়েটা, যে স্ত্রী, যাকে তুই খুবই আর্লি এজে বিয়ে করে ঘরে করে নিয়ে এসেছিলি, সেই মেয়েটির দোষ থাকতে পারে, কিন্তু সেই দোষের এগেনস্টে বহুবিধ গুণও তো থাকতে পারে। তোর মতো একটা বাবাখোরকে রিজেক্ট করার লক্ষ্য কারণ থাকতে পারে এই মেয়েটি। তারপরে মেয়েটি 11 বছর তোর সাথে যুদ্ধ করেছে। ওই একবার ইয়া হইলে এর জন্যই তো একটা ভুল সারা জীবনের ভুল মাসুল দিতে বিয়ের এই হবে, মেহেদির রং দূর হওয়ার আগ মুহূর্তে কাল পর্যন্তই তুই বাবার খাওয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিস। তারপরে তোকে পর করেনি, 11 বছর তোর সাথে যুদ্ধ করেছে। ওটা সেই কিভাবে মেয়েটিকে, করেছে আমি জানি না। সেই মেয়েটিকে তুই যে প্ল্যানটা করেছিলি, আনফরচুনেটলি মেয়েটি যদি একটু ওয়েটি অবস্থায় থাকতো, যে কোনো রকম একটা ইনসিডেন্ট ঘটতে পারতো। সো তোর এই
বাবাকে ফ্যান্টাসাইজ করে বিভিন্ন রকমের প্ল্যানিং করবে, তার কারণে একটা মেয়ে তার জীবনে হারাবে, সেটি কখনো হতে পারে না। তারপরও তোদের সুরে যদি বাঁশি বাজে ভাই, আমার অনুরোধ যে আমাদের আজাদ ভালো থাকুক, আমাদের দিনা ভালো থাকুক। যদি সুরে বাঁশি বাজে তা ভালো, যদি সুরে বাঁশি না বাজে তাও ভালো। সবার জন্য দোয়া, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। মাথা ঘুরতেছে আমার। দিনার কথা বল। থ্যাংক ইউ, বিকজ আমি অনেকক্ষণ ধরে আসলে আপনি দিনাকে অনেক ভাবে বোঝানোর ট্রাই করতেছিলেন, এটা করো ওটা করো ওটা করো, আর আমি ওই জায়গা পর্যন্ত যাইতে চাচ্ছিলাম যে দিনার আমি কোথায় কোনোদিন কি আপনার আছে। ডিসিশনের উপর আপসেট হই না, বাট আমি অ্যাকচুয়ালি জুয়েল ভাইকে টেক্সট করতাম, জুয়েল ভাই আমি অনেক আপসেট। আমি দিনার জন্য ওয়েট করতেছিলাম। আমি তো জানি যে ওকে যখন আমি ভাইয়ের জায়গা দরজা দিয়ে দিয়েছি, আমি যে টোনে কথা বলছি, দিনা আমার কাছে এক সময় অ্যাকচুয়াল ব্যাপারটাকে নিয়ে আসবে এবং সেই সাথে এরও অ্যাকচুয়ালিটিটা আসবে। আর এ যেটা করেছে ইন্টেনশনালিও বলবো না, জানি সেটা হচ্ছে অ্যাডিকশন, নেশা। সো যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে সুস্থ মানুষ না হচ্ছে, এর কাছে কেউই নিরাপদ না, না দিনা, নাকি ওর নিজের মা, নাকি ওর ভাই, কেউ না, নাকি ভাইয়ের বাচ্চা, কেউ না। সো এই ছেলেটা এখনো ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি, এখনো ওর জন্য অপেক্ষা করে, এটা এখন করি। সব ঠিক আছে, কিন্তু এর সুস্থ হওয়াটা অনেক বেশি জরুরি। কারণ এখন অ্যাডিকশনের মধ্যে আছে অথবা না থাকুক সেটা ব্যাপার না, বাট ওর পরিপূর্ণ সুস্থতা অনেক বেশি জরুরি। যে ধরনের এক্সপেরিমেন্টে গেছে আজাদ, সেটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। সো আমার লাইফে না থাকলে নাই, বাট বাঁচার দরকার নেই। বাট ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, গুরুকে অনেক বেশি ধন্যবাদ। মানে আমি পুরোটা টাইম ওয়েট করতেছিলাম এটার জন্যই, এবং আমি বললাম না যে আমি খুব আপসেট হচ্ছিলাম, গুরু কেন বারবার দিনাকে পুশ করে যাচ্ছে, দিনাপাকে পুশ করে যাচ্ছে। আমি কোনোদিনই গুরুর ডিসিশনের উপর আপসেট হই না। আমি বারবার চিন্তা করছিলাম যে এখন হয়তো আমি জুয়েল ভাইকে একটা টেক্সট করবো, জুয়েল ভাই একটু গুরুকে বলেন কেন কেন কেন, বিকজ ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা সবাই নোটিস করছিলাম, গুরু বারবার করে পয়েন্ট আউট করছিল যে দিনার দোষটা কোথায়। দিনা টাকা জমাচ্ছে, আপনার টাকাটা ব্যাংকে রাখছে, দিনার দোষটা কোথায়? দিনা আপনাকে ঠিক মতো একটা সুন্দর জামা পোশাক কিনে দিচ্ছে, একটা পোশাক পছন্দ করে দিচ্ছে, দিনার দোষটা অ্যাকচুয়ালি কোথায়? বাট কোথাও একটা জায়গা বাদে কোথাও দিনা আপার কোনো দোষ দেখানো হয়নি। এবং একটা জায়গা ছিল হচ্ছে আমাকে বারবার ছোট করা। আমাদের গেস্ট যিনি ছিলেন, ইউজুয়ালি যেটা হয় যে আমরা গেস্টের সাপোর্টে কথা বলি, বিকজ উনি এখানে বসে ওনার গল্পটা বলা, আমরা আসলে ওনার গল্পটাই শুনতে পারি। বাট খুব রেয়ারলি হয় যে গল্পের পেছনের গল্পটা আমাদের সামনে সামহাও চলে আসে। আজকে যেটা হলো একদম ওরকম একটা ঘটনা ঘটলো যে গল্পের পেছনের গল্পটা আমাদের সামনে সামহাও চলে আসলো। একটা মানুষ 11টা বছর ধরে 16 বছর বয়সে প্রেম করে বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ করেছে, 11টা বছর ধরে একটা রিলেশনকে হোল্ড করে রাখার ট্রাই করছে। সেটা সে চাকরি করে হোক, সেটা সে যেভাবেই হোক হোল্ড করে রাখার ট্রাই করছে। এটাই তো অনেক বড় একটা জিনিস। এবং এই রিলেশনটা হোল্ড করে রাখার ট্রাই যদি কেউ করে থাকে, এটা একমাত্র দিনা ছাড়া এই সম্পর্কটা কখনোই আরেক পক্ষ হোল্ড করতে চেয়েছে কিনা আমরা আসলে জানি না। বাট ইয়েস, শুভকামনা রইল সবার জন্য, শুভকামনা রইল দিনার জন্য, শুভকামনা রইল আমাদের যে গেস্ট ওনার জন্য। এবং হ্যাঁ, শেষ করে দিচ্ছি, জুয়েল ভাই তারা দিতে আসছে। এনিওয়ে, আচ্ছা লাস্ট কিছু কমেন্ট পড়ে যাচ্ছি। হেলাল আছে জয়েন করে, জাকির হুসাইন আছে জয়েন করে, জিবান আছে, অনেকেই ছিল লাস্ট অব দি কানেক্টেড হয়ে। থ্যাংক ইউ সো মাচ। এন্ড ইয়েস, আপনার যদি এরকম কোনো ভালোবাসার গল্প থেকে থাকে, আপনি কিন্তু আপনার গল্পটি আমাদের ভালোবাসার বাংলাদেশে পাঠাতে পারেন। ভালোবাসা বাংলাদেশে গল্প পাঠানোর সিস্টেমটা বলে দিচ্ছি। আপনার সেলফোনে টেক্সট অপশন যাবেন, গিয়ে টাইপ করবেন GURU স্পেস আপনার নাম, লোকেশন স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260। এই নম্বরে চাইলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঢাকা ফিল্মের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904। ঠিক আছে, জীবনে যাই করেন তাই করেন, অ্যাডিকশনে যাওয়া যাবে না, বাকি সব করেন। অলরাইট, অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শো র‍্যাপ করছি। আগামী থার্সডে অঙ্কন আবার চলে যাবে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। টিল দেন ইউ গাইস স্টে সেফ, স্টে হ্যাপি, এন্ড ইয়েস মোস্ট ইম্পর্টেন্টলি কিপ লিসনিং ঢাকা FM 90.4। রাইট নাও দিস ইজ মি অঙ্কন ফারিয়া সাইনিং অফ ফর টুডে। টেক কেয়ার, বাই বাই।